সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রিটিশ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস আয়োজন। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনিবারে ইউকে সময় রাত 11টায় এবং সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় আপনারা লাইভ দেখতে পারেন আমাদের ওয়েবসাইট www.britishbanglanews.com এই ঠিকানায়, আমাদের ফেসবুক পাতায় এবং ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানটি যদি আপনারা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি এই আজকের আলোচনার বিষয় যে আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে স্পাউস ভিসায় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে কিভাবে আপনারা ব্রিটেনে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমরা সেটার বিস্তারিত আজকে আলোচনা করব। গত পর্বের যে আলোচনাটা ছিল সেটি একটু সিমিলার, সেটি ছিল ইউরোপিয়ান সিটিজেনদের জন্য, বাট আজকের যে টপিকটি সেটি যারা ব্রিটিশ সিটিজেন বা ব্রিটেনে যারা স্থায়ীভাবে বসবাস করছে তাদের স্পাউসদের উপরে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, আমাদের ফোন করতে পারেন, নম্বরটি আমরা একটু পরেই দিয়ে দেব। এবং আপনারা জানেন আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকেন আমাদের আইন উপদেষ্টা, ইমিগ্রেশন বিশেষজ্ঞ সলিসিটর এম এ শাফি। আমরা শাফি ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শাফি ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন শাফি ভাই? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আমাকে আজকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ রহমতে ভালো আছি। আজকে যে বিষয় আপনি নির্ধারণ করেছেন আজ চেষ্টা করবো আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করার যতটুকু সম্ভব। অনেক ধন্যবাদ শাফি ভাই। আপনি এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র এবং আপনাকে অনেকেই অনেক ভালোবাসে এবং আমরাও ভালোবাসি। আপনার ব্যক্তিগত সময় আপনি কনসিডার করে আমাদের কমিউনিটির জন্য আপনি সময় দেন, এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা অলওয়েজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। বাট আপনি হচ্ছেন এই পুরো অনুষ্ঠানের আপনার মেইন মানুষ। আপনার না হলে ওইটা সম্ভব হইতো না, আমরা করতে পারতাম না, কথা বলছেন। সো আপনার ইম্পর্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই প্রেজেন্টটা। সো আপনাকে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। শাহিদ ভাই, ইটস এ টিম ওয়ার্ক, লেটস পুট ইট দিস ওয়ে। থ্যাংক ইউ। অফ কোর্স। শাহিদ ভাই, তো আজকে আমাদের যে বিষয়টি স্পাউস ভিসায় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে কিভাবে একজন স্পাউস ব্রিটেনে তাদের যে সেটেলমেন্টটি পাবেন, তো এই বিষয়ে তাহলে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স আসলে কি কোন জিনিসগুলোকে ডোমেস্টিক ভায়োলেন্স হিসাবে বলা হচ্ছে আসলে, যদি একটু বলতেন। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। এটা অনেক একটা বায়াস টপিক। ডোমেস্টিক ভায়োলেন্স জিনিসটা কি, বা আমরা যেটা সাধারণত আমাদের কমিউনিটি বা অন্যান্য কমিউনিটি মানুষজন মনে করে যে কেউ ঘরের ভিতরে স্বামী বা স্ত্রীর মাধ্যমে যদি আপনার ফিজিক্যালি অ্যাবিউজড হয়, এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে মানে মনে করে। মূলত কিন্তু এটা ডোমেস্টিক ভায়োলেন্স, ইয়েস, এটা একটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, বাট অন্য রূপেও এটা ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল হতে পারে, ইমোশনাল হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, ফিজিক্যাল হতে পারে। সো এ ধরনের অনেক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওইটা ডিসাইড করা হয় এটা ডোমেস্টিক ভায়োলেন্স কিনা, ডোমেস্টিক অ্যাবিউজ কিনা। যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারবো সাইকোলজিক্যাল হচ্ছে কাউরে আপনার সবসময় ট্রমাটাইজ করে রাখা, ভয়ভীতি দেখানো, কোনো কিছুতে যাতে উনি ইনভলভ না হতে পারেন একটা বাধা সৃষ্টি করা, সাইকোলজিক্যালি একটা প্রেশার সৃষ্টি করা, এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল। ফিজিক্যাল যেটা আমরা ইনজুরি বা মারধর যেটাকে বলে ফিজিক্যালি যেটা হয়, অ্যাসল্ট বা ব্যাটারি বলে থাকি আমরা লিগ্যাল টার্মে, এ ধরনেরকে আমরা ওইটাতে কনসিডার করি। ফাইন্যান্সিয়াল ধরেন ফর এক্সাম্পল হাজবেন্ড ইনকাম করতেছে, ওয়াইফ সব টাকা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ। ইমোশনাল হচ্ছে কাউকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা, ইমোশনালি টর্চার করা। সো এইগুলা সবগুলাই আপনার উইদিন দ্য ডেফিনেশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স। একটি খুবই একটি বিষয় নিয়ে অনেক সমালোচনা আছে এবং এ নিয়ে অনেক কথা বলা হয় যে সেক্সুয়াল ভায়োলেন্স, অনেকে বলা হয় যে ম্যারিটাল রেপ, এটা নিয়ে অনেক আর্গুমেন্ট আছে এবং বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন কালচারে এ নিয়ে কথা হয়। তো এই ব্রিটিশ লয়ে এটি একটি ভায়োলেন্সের হিসেবে ধরা হয়, সেটি কি যদি একটু কাইন্ডলি আপনি
একটু ফোকাস দিতেন। এটা কিন্তু আপনার ম্যারিটাল রেপ যেটা, এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। সো এটাও ডোমেস্টিক ভায়োলেন্সের আওতাভুক্ত ইন এ ব্রডার সেন্স। সো এটাও ডোমেস্টিক ইয়ে। সো এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে কনসেন্ট। কেউ যদি আপনার স্বামী বা স্ত্রী, এদেশে ইরেসপেক্টিভ স্বামী বা স্ত্রী, ওনাদের যদি কোনো কারণে কোনো কনসেন্ট না থাকে, এমত অবস্থায় যে আপনার এই যে আপনার ইয়েটা, ওইটাকে রেপ হিসাবে কনসিডার করা হবে। সো এখানে কনসেন্ট যদি কেউ উইথড্র করে ফেলে, তখনই আপনার এটাকে রেপ হিসাবে কনসিডার করা হবে। এখানে জোর জবরদস্তি বা কোনো ফোর্স প্রদান করে যদি কেউ আপনার এই ধরনের কাজ করে থাকেন, তাহলে এটাকে রেপ হিসাবে কনসিডার করা হয়। এবং এটাও কামস আন্ডার দিস ডেফিনেশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স। এখন এখন তাহলে আমরা বুঝলাম যে আসলে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি, একটা ধারণা হলো, বাট এটা অবশ্যই হয়তো একটা ব্রডার সেন্সে আছে। তো আসলে তাহলে এই যে আইনের যে ব্যাপারটা, যদি কোনো স্বামী বা স্ত্রী এখানে এটার শিকার হয়, তাহলে সে কি করতে পারে, এবং অর্থাৎ এই এই সুযোগটাই যে এই আইনের আন্ডারে আবেদন করাটা, কারা এইটা সুযোগ নিতে পারে ইউকেতে? মূলত যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের যে প্রভিশন, আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের এই প্রভিশনটা অনলি অ্যাপ্লিকেবল হয় যারাই আপনার স্পাউস রুটে আছেন আন্ডার অ্যাপেন্ডিক্স FM। সো স্পাউস রুট, যারা স্পাউস অফ এ সেটেল পারসন ও স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন পারসন, ওনাদের স্পাউসরাই শুধু এই ক্ষেত্রে এই আপনার রুলের আন্ডারে বেনিফিট পাবেন। লিমিটেড লিভ টু রিমেইনে যারা আছেন, তাদের স্পাউসরা কখনোই এটার এই যে আপনার এই রুলস এর আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ফর এক্সাম্পল, আমি হচ্ছে টিয়ার 2 মাইগ্রেন্ট, আমার ওয়াইফ আছে, এই ক্ষেত্রে টিয়ার 2 ওয়াইফ কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে না। কেউ একজন আছে আপনার টিয়ার 1 মাইগ্রেন্ট, ওনার ওয়াইফ কিন্তু এই সুযোগ নিতে পারবেন না। যেমন আপনার স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্টের ডিপেন্ডেন্ট যারা আছেন, তারা এই সুযোগটা নিতে পারবেন না। যারা আপনি হয়তো জানেন অনেকে লিমিটেড লিভ টু রিমান্ড পাইছেন, ফর এক্সাম্পল 7 ইয়ার্স চাইল্ড রুটে লিমিটেড লিভ টু রিমান্ড পাইছেন, এই ক্ষেত্রে ওনারা রিলাই করতে পারবেন না, কারণ বেসড ওনাদের আপনার লিভের বেসটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে না। ওকে, সো তারা পারবে না। তো ধরেন তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, যে তাহলে আমরা গত একটা অনুষ্ঠানে করেছিলাম, ইউরোপিয়ান যারা, তাদের ক্ষেত্রে কি এইটা কার্যকর না? জাস্ট টু রিক্যাপ। না, তাদের জন্য ডিফারেন্ট রুলস। এটা হচ্ছে রিটেন রাইট অফ রেসিডেন্স, এটা সামথিং ডিফারেন্ট। আর ডোমেস্টিক ভায়োলেন্সের প্রভিশন হচ্ছে তাদের জন্য ডিফারেন্ট, আর এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আমাদের সবসময় আমরা যখনই আলোচনা করি, আসলে আমাদের দর্শক বিন্দুকে মনে রাখতে হবে এখানে দুইটা জিনিস, ইউরোপিয়ানদের জন্য এক লো এবং ইমিগ্রেশন রুলসের আন্ডারে যারা আছেন তাদের জন্য আরেক লো। বা আপনার জুলাই থেকে 1st of জুলাই থেকে সবগুলাই মার্চ করে ফেলবে হয়তো ইমিগ্রেশন রুলস, এই ক্ষেত্রেও তো ওনারা এই ক্ষেত্রেও সুবিধা পেতে পারেন, বা ওইটা এখনো আমরা ক্লিয়ার ইন্ডিকেশন জানি না। অনেক ধন্যবাদ সাহেব ভাই। তো এখন আমরা একটু, আপনি বললেন যে কাপল, স্বামী স্ত্রী, সে স্বামীর কাছ থেকেও সে এই ভাইরাসের শিকার হতে পারে বা অ্যাবিউজের, এবং সেটা হতে পারে ওয়াইফের কাছ থেকেও স্বামী হতে পারেন। তো যদি এটা এই কাপলের বক্সের বাইরে এসে যদি আমরা বলি যে ফ্যামিলি মেম্বার, যেটা ধরেন শাশুড়ি, ননদ, তো এই ক্ষেত্রে কি প্রভিশন আছে কিনা? অনেক সময় দেখা যায় যে স্বামী পারিবারিক বন্ধনের কারণে অনেক সময় কোয়াইট একটা রোল প্লে করে, তারা সে হয়তো অনেক সময় ইগনোর করে, বাট অন দ্য আদার হ্যান্ড যে নারী বা যে পুরুষ, সে কিন্তু সাফার করছে, তার জন্য কি কোনো অপশন খোলা আছে যে না, হ্যাঁ এটিও এই পারিবারিক ভায়োলেশনের ভিতরে আসবে কিনা, এবং সেইটা ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, আপনার ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো এখানে দুইটা দিক। এইটা হচ্ছে আপনার কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সকে শুধু যে এটা লিমিটেড না হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে, অন্যান্য ফ্যামিলির মাধ্যমে যদি কেউ আপনার নিগৃহীত হন অথবা টর্চারের সম্মুখীন হন বা ভায়োলেন্সের শিকার হন, উনিও রিলাই করতে পারবেন আপনার এই প্রভিশনের আন্ডারে। বা এখানে হচ্ছে একটা কি রিকোয়ারমেন্ট হচ্ছে, রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা প্রুভ করতে হবে যে এই ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে, অন্যান্য ফ্যামিলির ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে তাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে বা রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, এইটা প্রুফ করতে হবে। সো আমরা যে আগে বললাম ডোমেস্টিক ভায়োলেন্স হলেই এটা আপনার সাফিসিয়েন্ট না যে আপনি ইনডিফিনিট লিভ পেয়ে যাবেন বা কনসেশন পেয়ে যাবেন আপনার ডোমেস্টিক আপনার সেট ডিভি যেটা, বা আপনার ওই যে রেলিভেন্ট প্রভিশনে যে আপনি প্রোটেকশন পেয়ে যাবেন, দিস ইজ নট দ্য কেস। তারা আপনার কনসিডার করবে এই ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে আপনার রিলেশনশিপটা শেষ হয়েছে কিনা, দিস ইজ ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট।
সো ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে রিলেশনশিপটা শেষ হতে হবে। যদি ধরেন কেউ শ্বশুর শাশুড়ি দেবর ননদের মাধ্যমে আপনার নির্যাতিত হইলেন নিগৃহীত হইলেন, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে এই তাদের টর্চারের ফলে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, যার কারণে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, সেজন্য আপনি এই প্রভিশনে আপনি ইয়ে করতেছেন, আপনি রিলাই করতেছেন। মনিরুজ্জামান ভাই, যাদের সম্পর্ক নষ্ট হয় নাই তারা কিন্তু আপনার ওই আগের রুলেই থাকবে, অ্যাপেন্ডিক্স FM এর রুলে। ওকে এখানে কি এলিমেন্ট হচ্ছে সম্পর্কটা নষ্ট হতে হবে, ডোমেস্টিক ভায়োলেন্স ইজ নট আপনার এনাফ না। ওকে তাহলে সেটিও একটি ক্রাইটেরিয়া। তো সাহেব ধন্যবাদ খুব সুন্দরভাবে জিনিসটি বর্ণনা করার জন্য। এরপরে আরেকটি বিষয় যে আপনি যদি বলেন যে ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশন বলতে একটা টার্ম আছে এই আইনে, তো এটির সম্বন্ধে একটু যদি বলতেন। না, এখানে কিছু বিষয় আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হন তাদের ফাইন্যান্সিয়াল বা সামাজিক কি অবস্থায় থাকেন যখনই ওনারা ভিকটিম হন। যখনই আমরা দেখা যায় যে পরিবারের ক্ষেত্রে যখন একটা ঝামেলা সৃষ্টি হয়, তখন যারাই নিগৃহীত হয় তারাই আপনার ওই কোর্ট থেকে বাইরে হয়ে আসতে হয়, অথবা অনেক ক্ষেত্রে ওনারা ওই কোর্টে প্রোটেকশন পান। আপনার ফ্যামিলি কোর্ট থেকে হয়তো আপনার নন মনস্টেশন অর্ডার বা প্রোটেকশন অর্ডার এনে ওনারা ওই জায়গায় সেফ থাকেন। বাট মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে যারা ভিকটিম হন ওনারাই বাইরে হতে হয় কোর্ট থেকে, তখন তাদের যে অবস্থা হয় তাদের কোনো পাবলিক ফান্ড থাকে না। আপনি তো জানেন লিমিটেড লিভ টু রিমেইনে যারা থাকে ইরেসপেক্টিভ স্পাউসের রুটে যারাই থাকেন তাদের কিন্তু কোনো পাবলিক ফান্ডের কোনো দর্শক বন্ধু আপনার হয়তো জি সাহেব আপনি বলেন, আপনি কি কোনো কল পেয়েছেন নাকি? জি জি, আমার ওটা এরোপ্লেন মোডে আছে, তারপরে কল চলে আসে, বুঝছেন। দর্শক বন্ধু আপনারা যারা কল করছেন প্লিজ দয়া করে আপনারা উপরের যে নাম্বারটি আছে ওই নম্বরটিতে কল করবেন। আপনারা সাবিবের মোবাইল নম্বরে কল করবেন না, কাইন্ডলি আপনারা 07944289072 এই নম্বরে কল করবেন, তাহলে আমরা স্টুডিওতে কলটি রিসিভ করতে পারবো। জি সাহেব আপনি একটু বলেন যদি। জি, সো যারাই আপনার এই ধরনের সিচুয়েশন হন ওনাদের দেখা যায় যে কোনো পাবলিক অ্যাক্সেস থাকে না। পাবলিক অ্যাক্সেস না থাকা অবস্থায় ওনাদের যে আপনার বেঁচে থাকার জন্য যে আপনার এসেনশিয়াল নিডস যেগুলো আছে ওগুলো ওনারা ফুলফিল করতে পারেন না। এই ক্ষেত্রে যারা এই সিচুয়েশনে আছেন ওনারা এই কনসেশন স্কিমে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার সেম, আপনারা যখনই এটা অ্যাপ্লিকেশন করবেন সেট ডিবি লিখে আপনারা যদি সার্চ করেন ওই জায়গায় ওইটার একটা লিঙ্ক দেওয়া আছে, ওইটা যদি আপনি অ্যাপ্লিকেশন পূরণ করেন তাহলে আপনাকে 3 মাস মেয়াদে আপনাকে একটা লিভ দেওয়া হবে। ওই লিভের ভিতরে আপনি পাবলিক অ্যাক্সেস পাবেন, মানে পাবলিক ফান্ডের অ্যাক্সেস পাবেন। এই ক্ষেত্রে আপনারা ওই যে সাময়িক যে আপনার অর্থনৈতিক সংকট যেটা ওইটা আপনার ম্যানেজ করে চলতে পারবেন। এটা হচ্ছে একটা আমি মনে করি খুবই ভালো পন্থা। অনেকেই মনে করেন যে আপনার কনসেশন স্কিমে দিয়ে দিয়েছে দ্যাট মিনস আপনার ওই সেটেলমেন্ট পেয়ে যাবেন আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের উপর রিলাই করে। দিস ইজ নট দ্য কেস। কনসেশন অনেক সময় তারা আপনার একটা সাময়িক দেখে মনে করে যে এটা নিডস টু বি ডান, সো ওরা দিয়ে দেয়। বাট ইট ডাজন্ট মিন দ্যাট আপনার ওই সেটেলমেন্ট হয়ে যাবে। দে উইল কনসিডার দ্য যখনই আপনার কনসেশন স্কিমে করবেন তখন কিন্তু তারা কনসিডার করতেছেন আপনাকে সেটেলমেন্ট দেওয়ার জন্য। শুধু ওরা কনসিডার করে যে আপনার সাময়িক অবস্থা কি, আপনার ভায়োলেন্সের কোনো এলিগেশন আছে কিনা, যদি থাকে ওইটার কারণে কি আপনার ঘর থেকে বাইরে হয়ে আসছেন, অথবা ওইটার কারণে কি আপনার ফাইন্যান্সিয়াল অসুবিধা হচ্ছে, ওইটা কনসিডার করে তারা কনসেশন স্কিমে আপনাকে দিয়ে দিবে। এরা কিন্তু মেইন যে রিকোয়ারমেন্ট, মেইন যে আপনার সেটেলমেন্টের জন্য যে যে জিনিসগুলো তারা কনসিডার করবে ওই জিনিসগুলা এই ক্ষেত্রে কনসিডার করে না। তো এই ক্ষেত্রে যারাই পাবেন আপনারা মনে করেন না যে আপনার সেটেলমেন্টে যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না বা আপনারা বেশি কিছু দিতে হবে না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করেন না। আপনারা যখনই সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করবেন পুরো ডকুমেন্টস দিবেন A to Z ফ্রম বিগিনিং টু এন্ড, এবং তখনই আপনাদের অ্যাপ্লিকেশন গুলো সাকসেসফুল হবে। শোনা যাচ্ছে না মনির ভাই আপনাকে? সাহেব ভাই তাহলে আপনি কি আর বর্ণনা করতে চান? আমি একটু কল আসছে, আমি কি কলটা কি নিয়ে নেব? জি, কল নিয়ে নেন, মাঝে মধ্যে আমরা আলাপ করলাম আবার বিষয়টা। হ্যালো, ধন্যবাদ প্রিয় কলার। আপনি আপনার কাইন্ডলি প্রশ্নটি বলুন আপনার নাম বলে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি কেমন আছেন আপনি? আপনারা ভালো আছেন সাকিব ভাই এবং আপনি? জি ভাইয়া ভালো আছি, আপনি অনেক ধন্যবাদ কল দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, আপনাদেরকেও। আসলে আমার একটা ইনফরমেশন ছিল
ভাই উনি মনে হয় স্টুডেন্ট ভিসা আসি। ভাই আপনি মনে হয় ইটালি থেকে ফোন দিয়েছেন তাই না? জি না, আমি 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 থেকে দিয়েছিলাম। আচ্ছা যাক ঠিক আছে, আমার নম্বরটা অন্যভাবে আসছে, তো আপনি প্রশ্নটা একটু ভেঙে গেছিল, আপনি একটু আবার করেন প্রশ্নটা কাইন্ডলি। আমি 2010 এ স্টুডেন্ট ভিসায় লন্ডনে আসি হুম বাংলাদেশ থেকে। হুম 2013 সাল পর্যন্ত আমার দেশে ল্যাব ছিল। হুম আমি 11 সালে চলে আসি ইউরোপে। হুম আসার পর আমি পলিটিক্যাল কেস করে পেপারস পাই, এরপর পাসপোর্টও পাই। হুম তার পরবর্তীতে আমি আপনার আমার ডেট অফ বার্থ চেঞ্জ করি টোটালি। এরপরে 2019 লন্ডনে গিয়ে আমি ফ্রি সেটেলমেন্ট করি এবং আমার ওয়াইফের বিএসসি কার্ডটা সব আমরা পেয়ে যাই। হুম ওই বয়ের কারণে আমি এখনো ইংল্যান্ড ফাইনালি শিফটিং করতে পারতেছি না। এখন এটাকে আমাকে কোনো এফেক্ট করবে? আর আমি যদি সেটেলমেন্ট যদি না নিয়ে থাকি, আইরা নিয়ে থাকি, আমি কি কোনো ফিঙ্গারপ্রিন্ট নিবে বা এটা থেকে আমার করণীয়টা কি? সাহেব কি প্রশ্ন কি আপনি ক্লিয়ার সাহেব? উনি So, ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ড থেকে আপনি ইউরোপে চলে গেছেন, ওখানে ওনার ডকুমেন্টস হয়েছে এখন, তো উনি ডেট অফ বার্থ যদি চেঞ্জ করেন, প্রপার প্রসিজার অনুযায়ী যদি ডেট অফ বার্থ চেঞ্জ করেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট উনি যখনই অ্যাপ্লিকেশন করবেন, উনি ওইটা আপনার ইনফরমেশন গুলা দিতে হবে। সো ইউরোপের জন্য একটু ডিফারেন্ট রুল ছিল আগে। যারাই আপনার 31 ডিসেম্বরের আগে দেশে আসছেন, তখন কিন্তু আপনার ওরা 3টা গ্রাউন্ডসে আপনার কারোর অ্যাপ্লিকেশন মানে কারোর রিফিউজ করতে পারতো বা কাউকে আপনার ফেরত দিতে পারতো। এটা হচ্ছে পাবলিক পলিসি গ্রাউন্ডস, পাবলিক হেলথ গ্রাউন্ড, আপনার পাবলিক সিকিউরিটি গ্রাউন্ড। এই 3টা কারণে তারা আপনার কাউকে ফেরত দিতে পারত। তখন যে এখন যেটা আছে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টটা তখন এত শক্তভাবে ছিল না। সো এখন কোন জিয়াতে আপনার সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট আছে, কোন জায়গায় আপনি রিসেপশন করছেন কিনা। সো যদি আপনি এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে, আপনি ইউ হ্যাভ টু ফ্ল্যাশ ইট আউট। আপনি ওইটাকে বলতে হবে যে আমি এই দেশে স্টুডেন্ট ভিসায় আসছিলাম, এখান থেকে চলে গেছি, ওই জায়গায় গিয়ে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম নিছি, এখন আমার পাসপোর্ট হয়েছে, আমি ওই জায়গায় আমার ডেট অফ বার্থ চেঞ্জ করছি, এখন আমি এদেশে এসে আমি কাজ করতেছি ইউরোপিয়ান ন্যাশনাল হিসেবে, আমাকে প্রি সেটেল স্ট্যাটাস দেওয়া হয়েছে, আমি থাকতেছি। সো আপনি অলওয়েজ এটা ডিসক্লোজ করতে হবে। এটা আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, বাট আপনি ডিসক্লোজ করতে হবে। আপনি যদি ডিসক্লোজ না করেন, তাহলে এটা ম্যাটেরিয়াল ইনফরমেশন আপনি হাইড করছেন এবং এই ক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারণ উনি যদি যখন সাহেব উনি যখন পিআর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন, তখন তো ওনার বায়োমেট্রিক দিতে হবে। আর উনি যখন স্টুডেন্ট ভিসা আসছিলেন, তখন তো ওনার বায়োমেট্রিক নেওয়া হয়েছিল, তাই না? জি না, বায়োমেট্রিকের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ভাইয়া ওনার যখন নাম, ডেট অফ বার্থ মানে ওই অনুষঙ্গিক জিনিসগুলো দিলেন, বা ওনার যদি আগের এনআই নাম্বার উনি ইউজ করেন ফর এক্সাম্পল, সো ওইগুলা সামহাউ কানেক্ট হয়ে যাবে ওনার সাথে। ঠিক আছে, এখন যেটা হয়েছে আমি এখানে বুঝতে হবে দুইটা জিনিস। আপনার রেগুলেশন 2016 এর আন্ডারে তারা কিন্তু সুইটেবিলিটি রিকোয়ারমেন্টের এই অ্যাপ্রোচটা ছিল না। এখানে 3টা গ্রাউন্ড ছিল, পাবলিক পলিসি গ্রাউন্ড, পাবলিক সিকিউরিটি এবং পাবলিক হেলথের রিজনে। যেমন কেউ যদি মনে করে তারা এদেশের সিকিউরিটির জন্য কেউ থ্রেট, তাহলে তারা আসতে দিবে না। কারোর যদি মনে করে সে করোনা, ফর এক্সাম্পল করোনা ভাইরাস নিয়ে আসতেছে, এটা পাবলিক হেলথ গ্রাউন্ডে ওরা রিফিউজ করতে পারতো ওই আগের ট্রিটিতে বা আপনার রেগুলেশন 2016। বাট আপনার যখনই আপনার তারা অ্যাপেন্ডিক্স ইউ ইন্ট্রোডিউস করে, তখন কিন্তু সুইটেবিলিটি গ্রাউন্ডস গুলা তারা এড করছে, এজ ইফ আমরা যেটা আপনার ইমিগ্রেশন রুলসে যে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট থাকে অলমোস্ট একই রকম জিনিসটা ওরা আপনার ওইটাকে অ্যাডপ্ট করে নিয়েছে আপনার ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমে। সো যে কলার ফোন করছে, ওনার জন্য বেস্ট অ্যাডভাইস হচ্ছে উনি অবশ্যই এটা ডিসক্লোজ করতে হবে। উনি যদি ডিসক্লোজ না করেন, তাহলে ম্যাটেরিয়াল ইনফরমেশন ব্রিচ করছেন। উনি ডিসক্লোজ করতে হবে যে আমি এদেশে স্টুডেন্ট ভিসা আসছিলাম, এদেশ থেকে আমি ইউরোপে চলে গেছি, ইউরোপে যাওয়ার পর আমি ইউরোপিয়ান পাসপোর্ট পাইছি এবং ফেরত আসছি। এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না, বাট আপনার ওইটাকে ডিসক্লোজ করতে হবে অল দ্য টাইম। যে কল করেছেন উনি উনি চলে গেছেন। আপনি হয়তো আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো তাহলে সামারি হলো যে আপনার বেটার সে জিনিসটা ডিসক্লোজ করা হলো, যে সামারি সাজেশন আপনার, তাই না সাহেব? জি জি, অফকোর্স এটা ডিসক্লোজ না করলে সমস্যা হচ্ছে সুইটেবিলিটি গ্রাউন্ডস আপনি ধরা পড়ে যাবেন। যেহেতু আপনাকে ওনাকে প্রিসেটেল স্ট্যাটাস দিয়ে দিছে, আই ডোন্ট সি এনি হি উইল ফেস এনি প্রবলেম। বাট উনি যদি আপনার ওই ইনফরমেশনটা আগে থেকেই ডিসক্লোজ করে রাখেন, তাহলে ওই যে ম্যাটেরিয়াল ইনফরমেশন হাইড করার যে ব্যাপারটা আছে, আমরা আগে যেটা আগে প্রভিশন ছিল 320
আপনার প্যারাগ্রাফ 320 যে এলিমেন্ট গুলো আছে ওইটা আর বেস হবে না যদি উনি না ওইটা আপনার ইয়ে করে ফেলেন, মানে ডিসক্লোজ করে ফেলেন। অনেক ধন্যবাদ সাহেব, খুব সুন্দরভাবে খুব মানে ক্লিয়ারলি লম্বা করে সময় নিয়ে বোঝানোর জন্য। সাহেব আরেকটি কমেন্ট, আমরা আমাদের আজকে আলোচনার একটু কিছু বাকি আছে, তো এর ফাঁকে একটি কমেন্ট আসছে, উনি অনেকক্ষণ থেকে কমেন্টে দিয়েছেন। উনি বলছেন স্টুডেন্ট ভিসা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট না করে কি ওয়ার্ক পারমিট ভিসাতে সুইচ করা যাবে কিনা? না, এটা এটা আপনার তাদের রুলস অনুযায়ী আপনারা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, বাট এখানে বিগেস্ট প্রবলেম হচ্ছে আপনি যে রুলে যাবেন, যদি আপনি স্টুডেন্ট হিসেবে আসেন, ডেফিনেটলি আপনার স্কিলটা হচ্ছে আপনার এডুকেশন বেসিস। এখন এডুকেশন বেসিস আপনার স্কিলটা যদি আপনি অ্যাকোয়ার না করেন তাহলে তো আপনি জবে ঢুকতে পারবেন না। আপনি প্র্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করতে হবে। যেমন আমি একজন শেফ, এদেশে শেফ হিসেবে কাজ করতেছি, আমি ঢুকতে পারবো, বাট আমি যদি স্টুডেন্ট ভিসায় আসি আমাকে কি দেখে নিবে? আমার তো একটা স্কিল থাকতে হবে, তখন আমি উনি যদি বলছেন সাহেব ভাই, উনি বলছেন যেন ওই যে আলাদা যে ওয়ার্ক পারমিট আছে না একটা, ধরুন উনি আসছেন না স্টুডেন্ট বিষয়, উনি আসেন স্টুডেন্ট বিষয়, কিন্তু এখন হয়তো কোনো একটা কোম্পানি থেকে উনি একটা ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করছেন, তো ওইখানে সে সুইচ করতে পারবে কিনা? জি, না উনি উনি আপনার ওনার গ্রাজুয়েশন থাকতে হবে, গ্রাজুয়েশন গ্রাজুয়েশন থাকতে হবে। ওকে। ইলা ভাই, আপনি হয়তোবা আপনার উত্তরটি পেয়ে গেছেন। জি, ধন্যবাদ সাহেব ভাই। তো আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে যে ভায়োলেন্সের শিকার হলে সেটেলমেন্ট কিভাবে পাওয়া যাবে। তো এখন সাহেব তো আপনি যেটি বলছেন ওই কি আরো এড করতে চান নাকি না আমি অন্য প্রশ্নে চলে যাব? না, আমি আর একটু এড করি। আপনার ডকুমেন্টস এর বেলায় আমরা অনেকেই মনে করেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের আমি এলিগেশন আনলেই হয়ে যাবে। দিস ইজ নট দ্য কেস। আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের, সরি, আপনি কি কোনো কিছু? জি, তাহলে এটা আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম। তো আমরা জি ধরেন, তাহলে প্রশ্নটা আমি একটু ক্লিয়ারলি বলি, হয়তো দর্শকদের জি জন্য সুবিধা হবে। ধরুন কেউ জাস্ট বলে দিল যে আমি ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার এই সেই। হ্যাঁ? তো এই ক্ষেত্রে মানে আসলে এই কমপ্লেইনটি করার জন্য কি এভিডেন্স দরকার হবে? নাম্বার 1, যদি এটি গ্রান্টেড হয় সেটা আমরা আলোচনা করব। আপনি হয়তোবা এটি করতেছেন। বাট যদি গ্রান্টেড না হয় বা যদি প্রমাণ হয় যে ফলস, তাহলে কি কনসিকুয়েন্সেস থাকতে পারে? সো ২ টা, যে কিভাবে এটি প্রমাণ করবে, অর্থাৎ কি এভিডেন্স তার দরকার, আর এটা যদি ইন কেস মিথ্যা হয় তাহলে তার কি না, এখানে পরিণতি? তো আপনার মিথ্যা বলার কোনো অবকাশ নাই। যদি মিথ্যা বলেন তাহলে তো উনি প্রসিকিউটেড হবেন, বিকজ উনি মিসগাইডেড করতেছেন। ওকে, আর অবশ্যই কেসটা ড্রপ হয়ে যাবে ইমিডিয়েটলি যখনই তারা বুঝবে যে এটা একটা মিথ্যা এবং বানোয়াট। সো যারাই আপনার ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, এখানে প্রথম হচ্ছে জীবনের থ্রেট। সো আপনি অবশ্যই পুলিশকে কল করতে হবে, পুলিশকে ইনভলভ করতে হবে। আপনি চাইলে আপনার সোশ্যাল সার্ভিসকে ইনভলভ করতে পারেন, আপনার জিপি কে আপনি জানাতে পারেন। যারা অনেক সময় অনেক আছে যারা পুলিশকে ডাইরেক্ট বলতে পারে না বা জিপির কাছে বলতে পারে না, স্বামী হয়তো বাসায় আছে বা পরিবারের অন্যান্য জন বাসায় আছে অথবা স্ত্রী বাসায় আছে, সো স্বামী ওইটা ফোন দিতে পারতেছে না পুলিশকে জানানোর জন্য। তো আপনার জিপিতে গেলে আপনার বলতে পারেন ডাক্তারের কাছে আমি একটা প্রাইভেট একটা কোয়েশ্চেন করবো, তখন হয়তো আপনার সুযোগ পেয়ে যাবেন। আপনার ডাক্তারকে যদি ইনভলভ করেন, ডাক্তারের একটা রেসপন্সিবিলিটি আছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে যোগাযোগ করা, যদি তারা মনে করে যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হচ্ছে। সো ইউ হ্যাভ টু টেক, মানে অ্যাপ্রোচ নিতে হবে, পুলিশের সাথে যোগাযোগ করতে হবে। সো যেটা হয় যেমন ভাই, যখনই আপনি এলিগেশন আপনি তুললেন, পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করবে। ডোমেস্টিক ভায়োলেন্স এটা শুধু যে ফ্যামিলি, আপনার এটা ফ্যামিলি নট ম্যাটার, দিস ইজ নট দ্য কেস। এটা হচ্ছে আপনার একটা ক্রিমিনাল অফেন্স। সো এখানে পুলিশের ইনভলভমেন্ট হিউজলি ইনভলভ থাকে। ওরা ট্রাই টু ইনভেস্টিগেট এভরি সিঙ্গল অ্যাসপেক্ট অফ দ্য ক্লেম, এন্ড তারা এটা ডিসাইড করে যে চার্জেস তারা করতে পারবে কিনা। সো তারা যদি চার্জেস করে, এটাও আপনার এক্ষেত্রে ইউজ করা যায় যে তারা চার্জ করছে ডোমেস্টিক ভায়োলেন্সে। দ্যাট মিনস পুলিশ হ্যাজ রিজনেবল ডাউট, যে একটা রিজনেবল গ্রাউন্ডস আছে টু বিলিভ দ্যাট either that person committed some form of heinous domestic violence. So এটা হচ্ছে আপনার অ্যাপ্রোচ। এখন আপনার এখানে আরো আছে, যেমন সোশ্যাল সার্ভিসে অনেক সময় রিপোর্ট দেয় তারা ডোমেস্টিক ভায়োলেন্সের উপর। বা অনেকে আবার আরেকটা জিনিস হয়তো মিক্স আপ করে ফেলবেন। সো একটা যখন আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের এলিগেশন হয়, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কাউকে কোর্টে নেওয়া হয়, এখানে দুইটা জিনিস, ক্রিমিনালের আপনার লিগ্যাল বার্ডেন হচ্ছে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট।
এটা লিগ্যাল বার্ডেন হচ্ছে আপনার যে প্রসিকিউশনের উপর তাকে প্রুভ করার জন্য, আর স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট। সো অনেকেই আবার এটাতে মিক্সড আপ হয়ে যায়। সো কেউ যদি আপনার ডোমেস্টিক ভায়োলেন্সে যদি ক্রিমিনাল প্রসিডিং এ কেউ যদি আপনার অনেক সময় আপনার গিলটি না হয়, ঠিক আছে, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি ইমিগ্রেশনে বা ফ্যামিলি কোর্টে উনি গিলটি হবেন না। কারণ আপনার এখানে স্ট্যান্ডার্ড অফ প্রুফ যেটা, এটা ক্রিমিনাল কেসে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট। এখানে কোনো ডাউট থাকবে না যে ওই মানুষটা ডোমেস্টিক ভায়োলেন্স করছে, ঠিক আছে, এটা ক্রিমিনালের স্ট্যান্ডার্ড অফ প্রুফ। বাট যখনই এটা আপনার ফ্যামিলি কোর্টে যাবে অথবা ইমিগ্রেশন কোর্টে যাবে, এটা হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটি। ব্যালেন্স অফ প্রবাবিলিটি হচ্ছে 50-50। কেউ যদি আপনার বলেন মনে করে যে 51% প্রবাবিলিটি যে উনি ডোমেস্টিক ভায়োলেন্স করছে বা উনি গিলটি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, এইটা যিনি ভিকটিম হবেন ওনার ফেভারে যাবে। আর যদি আপনার ওরা মনে করে 51% পসিবিলিটি আছে যে এখানে ডোমেস্টিক ভায়োলেন্স হয় নাই, তাহলে ওইটা যিনি ভিকটিম হয়েছে ওনার ফেভারে যাবে না। সো অনেকের আর একটা ধারণা হচ্ছে যদি ক্রিমিনাল ওখানে কেউ নট গিলটি হয়, অনেকে ওইটা ক্লেম করেন না, মনে করেন যে আমার ওইটা হবে না। বাট দিজ আর টু ডিফারেন্ট থিংস। যেমন সেকেন্ড যেটা হচ্ছে আপনার ফ্যামিলি কোর্ট ইনভলভমেন্ট করা। যেমন কেউ আপনার এই ধরনের আপনার ভায়োলেন্সের শিকার হচ্ছে, উনি প্রোটেকশন চাইতে পারেন, আপনার নন মোলেস্টেশন অর্ডার আনতে পারেন, যে ওনাকে নন মোলেস্ট না করা হয়, প্রোটেকশন আনতে পারেন। ওরা ফ্যামিলি কোর্ট কারফিউ দিয়ে দেয় অনেক সময়। সো যখনই আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের এলিগেশন তোলা হয় একটা ফ্যামিলি কোর্টের প্রসিডিং গিয়ে, তখন ফ্যাক্ট ফাইন্ডিং নামে একটা হিয়ারিং হয়। ওরা প্রত্যেকটা ফ্যাক্টের একটা মানে চুলচিরা বিশ্লেষণ যেটা বাংলায় বলে কোর্ট করে থাকে দুই পক্ষ। তো এখান থেকে তারা অনেক সময় যদি তারা দেখে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, তারা আপনার ওই ফ্যামিলি কোর্টের তারা ফ্যাক্ট ফাইন্ডিং এর যে মানে অর্ডারটা দেয়, ওই অর্ডারের প্রিসাইসলি বলে দেয় তারা মনে করে এখানে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। সো ডকুমেন্টস এর বেলায় এই জিনিসটা আপনার প্রদান করা যায়। সো আমাদের প্রথমে বুঝতে হবে যে ক্রিমিনালের যে বিয়ন্ড রিজনেবল ডাউট, এটার থ্রেশহোল্ডটা অনেক হাই। মানে এটা কোনো ডাউট 100% ডাউট থাকবে না যে উনি কমিট করছে, আর একটা হচ্ছে 51%। দিজ আর বিগ ডিফারেন্স। সো এটা অনেক ক্ষেত্রে আমাদের আমি অনেক প্র্যাকটিশনার বলবো অনেক ক্ষেত্রে ওইটা ওভারলুক করে নেওয়া, যে গিলটি হয় নাই দ্যাট মিনস হবে না, বাট দিস আর ডিফারেন্ট থিংস, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা একটা আপনার এই ফ্যামিলি কোর্টের যে ফাইন্ডিং অফ ফ্যাক্টস যেগুলো থাকবে, ওইটা আপনার প্রডিউস করতে পারবেন এজ এ এভিডেন্স। সোশ্যাল সার্ভিসের লেটার বা সোশ্যাল সার্ভিসের ডকুমেন্টস, তাদের ফাইন্ডিংস দেওয়া যেতে পারে। ক্রিমিনাল প্রসিডিং এ কেউ যদি গিলটি হয় ওইটা দিতে পারেন। পুলিশ চার্জ এটা দিতে পারেন। এখন ঘটনা হচ্ছে এইগুলো হচ্ছে স্ট্রং এভিডেন্স। দেখানে দেয়ার আর সাম উইক এভিডেন্স এজ ওয়েল। অনেকের কোনো এভিডেন্স নাই। ফর এক্সাম্পল ধরেন আমার উইটনেস আছে, হ্যাঁ আমার উইটনেস আছে বা অন্য কেউ দেখছে এরকম আছে, বাট দিস আর নো এনাফ স্ট্রং এভিডেন্স। সো আপনি প্রথমেই যেটা হয়, যারাই ভিকটিম হন, আমি সবাইকে বলবো যদি আপনি এরকম ভিকটিম হয়ে থাকেন, অবশ্যই আপনি পুলিশের কাছে যোগাযোগ করবেন, আপনার জিপির সাথে যোগাযোগ করবেন, সোশ্যাল সার্ভিসের কাছে যোগাযোগ করবেন। তাদের কাছে আপনার ওইটা নিয়ে দে উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এবং ফার্স্ট ইন ফার্স্ট তারা করে, অনেকেই মনে করেন যে আমি যদি জানাই আমার হয়তো আরো ক্ষতি হবে, বাট এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। যখনই আপনি জানাবেন, এটা পুলিশের রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে প্রোটেকশন দেওয়া। আপনার যদি কোনো কিছু হয় ওইটার জন্য পুলিশ দায়ী থাকবে। আপনি যখন জানাবেন যে আমার লাইফ রিস্কে আছে, দে উইল প্রোটেক্ট। প্রিয় কলার, আপনি যে কলার সাফি ভাইকে কল করছেন, দয়া করে আপনি এই নম্বরটিতে কল করেন। নম্বরটি উপরে দেয়া আছে 079442890। এই নম্বরটি দর্শকবৃন্দ, আপনারা যারা কল করছেন, আপনাদের প্রতি একটু অনুরোধ, আপনারা কাইন্ডলি আমাদের স্টুডিও নাম্বারটিতে কল করেন। নম্বরটি আপনার স্ক্রিন উপরে দেখবেন একটু পরেই। আসলে আপনারা যখন যদি কল করেন, তাহলে আমরা শাহিদ ভাইয়ের সাথে কমিউনিকেশনটা হারিয়ে ফেলি, বিকজ শাহিদ ভাই মোবাইল থেকে যুক্ত হতে পছন্দ করেন। এটা তার জন্য খুব ইজি হয়। সো সেই জন্য উনি আপনারা যখন মোবাইলে কল করেন, সেই তার জন্য বেশ সমস্যা হয়। দয়া করে আপনার উপায় নম্বরটিতে কল করুন। প্রিয় কলার যে একটু কল করছিলেন, আবার কল করুন 07944289072। জি শাহিদ ভাই, আপনি বলেন। জি, সো যখনই আমাদের যারাই ভিকটিম হন, যারাই অ্যাপ্লিকেশন করতে চান, সো দিজ আর ভেরি স্ট্রং এভিডেন্স। আপনারা ওই এভিডেন্স গুলাকে
আপনি প্রথমেই আপনার সাবমিট করার চেষ্টা করবেন। এবং আপনার এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় জিপির রেকর্ডে থাকে যে আপনার শরীরে ব্রুজ হয়েছে বা একটা কাট হয়েছে, বা আপনি ওইটার রেফার দিতে পারেন যে দিস থিং হ্যাপেন ফর লং টাইম, আমি ওইটা ডিসক্লোজ করি নাই, হোয়াট এভার দ্য রিজন ইজ। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ওইগুলা, আপনার একটা ব্রুজ হয়েছে, ওয়াই ডোন্ট ইউ ডিসকাস উইথ ডক্টর যে আমার এটা ব্রুজ হয়েছে। ডক্টর বুঝে যাবে যে এখানে আপনি চাইতেছেন না, হয়তো আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে আছে, আপনি চাচ্ছেন না ওইটা এইভাবে বলতে। যদি আপনি জাস্ট ব্রুজ দেখান, তাহলে ডাক্তার বুঝে নিবে যে ওই জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্স এলিমেন্ট আছে, দে উইল কল দ্য পুলিশ, দে উইল প্রোটেক্ট ইউ। অনেক ধন্যবাদ সাহেব ভাই। এখন সাহেব একটি প্রশ্ন আমার কাছে আমি কমেন্টে আসছে, একটু নিয়ে নিই। উনি প্রশ্ন তামনুন তামরিন মুসলিম, উনি বলছেন যে ভাই আমার ওনার কি হচ্ছে, ওনার মায়ের ভিসা হয়েছে সাহেব। এখন উনি বলছেন যে ওনার মা কি 30 জুনের পরে যদি আসে তাহলে কোন সমস্যা আছে কিনা, কারণ আপনি তো জানেন যে এখন করোনা ভাইরাসের জন্য বাংলাদেশ থেকে ব্রিটেনের ট্রাভেলটা ব্যান্ড আছে। তো এই ক্ষেত্রে আর কি ওনার যে না, as long as ওনার ফ্যামিলি পারমিটের জন্য একটা ভিসার একটা মেয়াদ দিয়ে তারা ওই মেয়াদের ভিতরে আসতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। আর 30th of জুনের পরে দেখেন আমরা অনেক অ্যাপিল করতেছি, আমি এখন অনেক অ্যাপিলের কাজ করতেছি। এটা অ্যাপিল হবে, হিয়ারিং হবে আজ থেকে 8-9 মাস পরে। যদি সাকসেসফুল হয় তা ওনাদের ভিসা দিবে আরো পরে। সো এটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে, বাট যদি আপনার ভিসা হয়ে যায় যত তাড়াতাড়ি আসাটাই মঙ্গল। উনি বলছেন সেপ্টেম্বরে ওনার মায়ের ভিসাটা এক্সপায়ার হবে। তো উনি ভিসা এক্সপায়ারের আগেই আসতে হবে, ওইখানে কোনো ইয়ে নাই। বাট আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার। যদি জুনের চলে আসেন, প্রি সেটেল স্ট্যাটাস করে ফেলবেন। পরে প্রি সেটেল স্ট্যাটাসের কিছু পরিবর্তন হবে, এক্ষেত্রে কারা কিভাবে করতে পারবেন পরবর্তীতে যারা আসবেন, বা তাদেরকে কিভাবে প্রি সেটেল স্ট্যাটাস দেওয়া হতো, এটার একটা গাইডেন্স দেওয়া হবে। ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর ভাই সাহেব বলার জন্য। মিস তামনুন, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন সবাই হয়তো অনেকেই এরকমের সিচুয়েশনে পড়বেন, কারণ এখন অনেকেই ভিসা পাবেন এবং বর্তমানে বাংলাদেশের যে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির ফলে এখন যে ট্রাভেল ব্যান বাংলাদেশ থেকে ইউকেতে করা হয়েছে, তার ভিকটিম অনেকেই হবেন। সো এটি একটি আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা পারেন চলে আসবেন। না পারলে ভাই ওইটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, কারণ দেখেন আমরা যারা এখন অ্যাপিলের প্রসিডিং এ আছি, মনিজন ভাই, এটা জানেন অ্যাপিলের আপনার 6 থেকে 7 মাস সময় লাগে একটা কেস লিস্ট হতে। সো ওইটা হিয়ারিং হবে, ওইটা সাকসেসফুল হওয়ার পর আরো 3 মাস সময় লাগে ইমপ্লিমেন্ট করতে। তারপরে ওনারা ভিসা পাবেন, তারপরে আসবেন, এটা তো অনেক পরে। সো হোপফুলি এটা কোনো প্রবলেম হবে না। ওকে, ধন্যবাদ সাহেব। নেক্সট প্রশ্নটা আমি চলে যাই। আমি পরবর্তী প্রশ্নটা আমি আসছি আমাদের নির্ধারিত বিষয়ের। এর আগে দুইটা প্রশ্ন আমি একটু নিয়ে নিই সাহেব, তাহলে একটু ভালো হবে। অনেকক্ষণ থেকেই তারা ওয়েট করছেন। শিমু ভুইয়া, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইউরোপিয়ান স্পাউস ফ্রি সেটেলমেন্ট এন্ড বিআরপি কার্ড আছে। আমরা ফুল ফ্যামিলি লাস্ট কখন পর্যন্ত ইউকে সেটেলড হতে পারবো? আমি শুনলাম 2 বছর পর্যন্ত ইউকে বাইরে থাকা যাবে। থ্যাঙ্কস। তো সাহেব ওনার আসলে 6 মাসের সাহেব ভাই, তাহলে ওনার প্রি সেটেলমেন্ট আছেন। উনি বলতেছেন যে এখন আসলে কতদিন বাইরে থাকতে পারবে আর কি। না, 6 মাসের অধিক থাকবেন না আপনারা, 6 মাসের নিচে 2 বছরের। ওটা এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলের জন্য মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। 2 বছরের এক্সাম্পল আছে, ওই জায়গায় বলা হয়েছে যে আপনার এটা ডিফারেন্ট সার্কামস্টেন্সে। সো আপনার জেনারিক গাইডেন্স হচ্ছে আপনি বছরে 180 ডেজের বেশি আপনারা বাইরে থাকতে পারবেন না। যদি বাইরে থাকেন, ওইটার জন্য একটা রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে কেন আপনি বাইরে থাকছেন। এইটা হচ্ছে মেইন আপনার এই দেশে রেসিডেন্স থাকতে হবে। তাহলে সাহেব, দর্শক বন্ধুরা যারা দেখবেন, শিমু ভুইয়ের ওনার প্রশ্ন ছিল যে ওনার ইউকেতে প্রি সেটেলমেন্ট করা আছে এবং ওনার কার্ড আছে, বাট উনি বলছেন যে উনি ইউকের বাইরে 2 বছর থাকতে পারবেন কিনা, এবং উত্তরটি সাহেব বললেন যে না, উনি 2 বছর পারবেন না, উনি হাইয়েস্ট 6 মান্থস পারবেন, তার বেশি গেলে তার সমস্যা হবে। কিন্তু সাহেব যাদের সেটেলমেন্ট করা আছে তারা তো 2 বছর মনে হয় পারবেন, তাই না?
জি, বাট তারপরেও আমি সাজেস্ট করি নট টু ডু দ্যাট। কেন আমি বলি ভাই, অনেক সময় আমরা অনেক কিছু বলি, এটা অনেকে বলবেন যে উনি এই রুলস এর কথা বলতেছেন না। আপনি ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার। আপনারা যখনই আপনার সেটেলমেন্ট পাবেন, সেটেলমেন্ট পাওয়ার পর আপনারা ন্যাচারালাইজেশন করতে যাবেন, তখন আপনার অ্যাবসেন্স নিয়ে কোয়েশ্চন দাঁড়াবে। যেমন আপনার 5 বছরে আপনার 270 দিনের উপরে আপনি অ্যাবসেন্স হতে পারবেন না। যখনই আপনারা বেশি দিন থেকে যাবেন, ইউ উইল বি ইন ট্রাবল। ঠিক আছে? সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, সরি, 450 দিন। আমি 3 বছরে হচ্ছে 270, আপনার 5 বছরে হচ্ছে 450 দিন। 450 দিনের বেশি থাকতে পারবেন না। যখনই আপনারা অ্যাপ্লিকেশন করবেন, দে উইল কনসিডার হাউ মেনি ডেজ ইউ আর অ্যাবসেন্ট। তখনই আপনারা ওইটাতে ঝামেলাতে পড়বেন। আপনাদের বেস্ট ইন্টারেস্ট, আমি সবাইকে বলি 90 দিনের বেশি একবারে গিয়ে থাকেন না। বাট অনেকে আমাকে জিজ্ঞেস করবেন কেন বলতেছেন, কারণ আমি জানি ভবিষ্যতে গেলে ওইটা নিয়ে কোয়েশ্চেন আসবে। কারণ 160, আপনার 180 ডেজ করে যদি আপনার কেউ থেকে যান, তাহলে আপনার 450 ডেজ এর বেশি অনেক সময় হয়ে যায়। প্লাস হচ্ছে যারাই আপনার ভিজিটে গেছেন 180 দিন থাকছেন, কোনো ফ্যামিলি ইমার্জেন্সি হয়েছে, আবার যেতে হয়েছে, দেখা যায় বছরে ওইটা 180 ডেজ এর উপরে হয়ে গেছে, তখনও আপনারা একটা ঝামেলায় পড়বেন। সো এটা বেস্ট ইন্টারেস্ট হচ্ছে যত কম দেওয়া যায়, কারণ এইদিকে আপনারা খেয়াল রাখতে হবে, আপনার ন্যাচারালাইজেশন করতে হবে, সেটেলমেন্ট করতে হবে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। অনেক ধন্যবাদ সাহেব ভাই। আমি নেক্সট কমেন্টে চলে যাই। উনি বলছেন যে আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন আসিম ভাই। উনি বলছেন জাস্ট এ কোশ্চেন অ্যাবাউট ব্রিটিশ সিটিজেনশিপ। 10th of February বায়োমেট্রিক হয়েছিল, কিন্তু আনটিল নাও কোনো রেজাল্ট নাই। যদি একটু বলেন এই ব্যাপারে। জি, আপনারা যারা আপনার ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন, এন বলেন বা MN1 বলেন, এটা তারা 3 থেকে 6 মাসের ভিতরে আপনাকে জানাবে। অনেক ক্ষেত্রে 6 মাসের অধিকও সময় লাগতেছে যদি একটু কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হয়, নতুবা 3 থেকে 6 মাসের ভিতরে তারা জানাবে। সো আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, হোপফুলি ইউ উইল গেট এ পজিটিভ রেজাল্ট। ওকে সাহেব ভাই, ধন্যবাদ। আসলে ঠিক খুব 10 ফেব্রুয়ারি, আসলে বেশি দিন তো হয়নি। তো আসলে এখন জি, আর করোনার সময় তো একটু সময় লাগতে পারে। সাহেব ভাই, পরবর্তী একটি কমন প্রশ্ন আমার কাছে মনে হয়, বাচ্চু রহমান উনি বলছেন যে ওনার মেয়ের জন্য উনি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লাই করছেন। 3 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নাই, এখনো কোনো রেজাল্ট পায় নাই। তো আসলে কতদিন লাগতে পারে, বা ওনার যদি এত দেরি হওয়ার ফলে উনি কি কিছু করতে পারেন কিনা জিনিসটাকে ফাস্টার করার জন্য? জি, আপনি যেটা করতে পারেন ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। সো দ্য বেস্ট ওয়ে ফরওয়ার্ড ইজ, টু বি ভেরি অনেস্ট, you need to wait, and nowadays everything is taking time, and whenever you ask them why it's taking time, they would say it's because of the COVID-19 pandemic. So this is a common answer, but you can give them a call. There is a helpline, so you can give them a call and give your unique application reference number, which is a 12-digit number. So if you give this number, they will look into your application, but I don't think they will be able to give you precisely what is the current position of your daughter's application, but they would be able to give you some kind of indication of what stage her application is now. So I think just try to give them a call and have a look, and see what they say. এবং এখানে আরেকটি উপকার হতে পারে, হয়তো অনেক সময় দেখা যায় যে তারা কোনো ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছে, বা তারা হয়তো মিস করছে, তো সেটাও হয়তো একটা এই ইনফরমেশন পেতে পারে যে হ্যাঁ স্টিল। এটা যেটা কি রকম ভাই, আমি বলি ওটা কল সেন্টারের মতো। তো ওরা জাস্ট দেখতে পারে যে অ্যাপ্লিকেশন কোন স্টেজে আছে, 1 2 3 4 5 এরকম স্টেজ থাকে। যেমন বায়োমেট্রিকের একটা স্টেজ থাকে, ভেরিফিকেশনের স্টেজ থাকে, ডকুমেন্টসের একটা স্টেজ থাকে। সো ওরা দেখতে পারে কোন স্টেজে, বাট দে ক্যানট সে প্রিসাইসলি বিকজ দে আর নট দ্য কেস ওয়ার্কার। এটা হচ্ছে রিসেপশনের মতো। যেমন আমার অফিসার যদি আপনি ফোন করেন, আমার রিসেপশন বলবে না যে আমি কোন ফাইলে কি কাজ করতেছি, বলবে যে উনি কাজ করতেছেন ওই ফাইলে হয়তো, বাট উনি কোন পর্যায়ে আমি আছি ওইটাও আমার রিসেপশনিস্ট জানবে না। সে একই রকম আমরা কল সেন্টারে যখনই ফোন করি, এটা প্রিসাইসলি বলতে পারবে না বিকজ দে আর নট কেস ওয়ার্কার, বাট তারা একটা আইডিয়া দিতে পারবে এটা কোন স্টেজে আছে। ওকে, ধন্যবাদ সাহেব। তাহলে আমরা আমাদের আলোচনা চলে যাই যে এখন ধরেন যারা এই যে পারিবারিক সহিংসতার শিকার হবে, তো এখন তারা যদি আবেদন করতে চায়, সেই আবেদনের প্রক্রিয়াটা কি যদি একটু কাইন্ডলি বলতেন। সো ওনাদের এখানে দুইটা, যেটা আমরা আগে বলছি, একটা হচ্ছে আপনি ডাইরেক্টলি করতে পারবেন,
সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, সেট এটাকে বলে সেট ডিভি ফর্ম। আর একটা হচ্ছে কনসেশন স্কিম। কনসেশন স্কিম হচ্ছে আপনার 3 মান্থসের একটা পিরিয়ড দেওয়া 3 হবে months। উইথ অ্যাক্সেস টু বেনিফিট, আর আপনার বেনিফিটের অ্যাক্সেস দেওয়া হবে। আর আপনার ওই 3 মাসের ভিতরেই আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেট ডিভি দিয়ে। সো দুই অপশনই আছে। সো এখন সেট ডিভি যেটা, এটা অনলাইন ফর্ম, আপনারা ওই অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনার ডিক্লারেশন সহ আপনারা সাবমিট করতে হবে, তারপর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, আপনারা দিতে হবে। যাদের আর্থিক অবস্থা ভালো বা যাদের কাছে টাকা আছে, ওনারা অ্যাপ্লিকেশন ফি পুরোটাই দিতে হবে, হুইচ ইজ 2389 পাউন্ড। সো ওইটা আপনারা পে করতে হবে থ্রু অনলাইন। আপনারা যখনই ফর্মটা কমপ্লিট করবেন তখনই আপনাদের ওই ফর্মে আপনারা তারা পেমেন্টটা নিয়ে নিবে। এখন এটা আপনার ফিও ওয়েভ করা যায়, যেটা ওটা আমি পরে আসতেছি, পরে আলাদা আসতেছি। সো আপনার ওই ফর্মে প্রচুর ডিটেইলস দিতে হয়, সো আপনার গো থ্রু করতে হবে, প্রত্যেকটা ডিটেইলস দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টস গুলা। আপনার অ্যাপ্লিকেশন প্রসেস ইজ, আপনার প্রসেস কত ফর্মটা ফিল আপ করে দিবেন, বা মেক শিওর করবেন যে আপনার কাছে এনাফ ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টস গুলো আপনার ভাই। তাহলে ব্যক্তিগত ডকুমেন্টস কি? এবং আপনি হয়তো বলছেন যে হ্যাঁ, এর আগে একটু বলছেন যে ডকুমেন্টস গুলো ডাক্তারের জি জি জি। ব্যক্তিগত ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্ট দিতে হবে, আপনার বায়োমেট্রিক কার্ড দিতে হবে, আপনি প্রুফ করতে হবে যে আপনার স্পাউস ভিসাতে আপনি ছিলেন অ্যাপেন্ডিক্স এফএম এর আন্ডারে, ওইটা সহ আপনারা ইয়ে করতে হবে। দিজ আর দ্য মেইন ইম্পর্টেন্ট। আপনার আইডি ডকুমেন্টস, আপনার পাসপোর্ট। যদি চাইল্ড ইনভলভ থাকে, দিস আপনি চাইল্ডের ওই জিনিসগুলা, চাইল্ডের বার্থ সার্টিফিকেট, চাইল্ডের ওই জিনিসগুলো দিতে হবে। চাইল্ড যখনই আপনার কোনো ভিকটিম হয়, দে টেক ইট ইন ডিফারেন্ট ওয়ে। তখন চাইল্ড প্রোটেকশনের জন্য দে টেক আদার মেজার্স টু প্রোটেক্ট দ্য চিলড্রেনস রাইট। সো যখনই যেটা হয়, ওইটা আপনার পুরোটাই আপনি ওই ডকুমেন্টস গুলো মেইনলি দিতে হবে, আপনার পাসপোর্ট, বায়োমেট্রিক কার্ড, এবং চিলড্রেন যদি ইনভলভ হয়, চিলড্রেনের ডকুমেন্টস। ওকে, ধন্যবাদ সাহেব। তো এখন ধরেন আপনি বললেন যে যাদের আর্থিক অবস্থা ভালো আছে, ধরেন হয়তোবা সে স্পাউস, সে জব করতেছে, সে টাকা দিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে অ্যামাউন্টটা কত, খরচটা কেমন ধরেন? এটা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 2389 পাউন্ড। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। বাট মুজিবুর ভাই, আপনারা তো জানেন নতুন সিস্টেম যেটা তারা ইন্ট্রোডিউস করছে, এটা ভেরি ট্রিকি। আই ডোন্ট লাইক দিস সিস্টেম, টু বি ভেরি অনেস্ট। আগে যেটা ছিল, আমরা ফর্ম ফিল আপ করতাম, পোস্টে পাঠিয়ে দিতাম, ওইটা শুধু আপনার আমাদের ক্লায়েন্টের জন্য আসতো বায়োমেট্রিক এনরোলমেন্টের একটা লেটার, 19 পাউন্ড 20 বা 19 পাউন্ড 40 দিয়ে আমাদের ক্লায়েন্টরা বায়োমেট্রিক দিয়ে দিতেন। এখনকার সিস্টেমটা কমপ্লিট চেঞ্জ। তারা আপনার হোম অফিসের একটা থার্ড পার্টি আছে, যাদেরকে সফটওয়্যার স্টাডিও বলে। সো আপনি যখনই অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, ইউ হ্যাভ টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দেম। এখন তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আপনার, আর মনে হয় আপনার আমাদের প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অলমোস্ট একই রকম হয়ে গেছে এখনকার সময়। সো তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই ডিফিকাল্ট। প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট এত এক্সপেন্সিভ, 199 পাউন্ড, 180 পাউন্ড, 240 পাউন্ড, আপনার প্রিমিয়াম লাঞ্চ যেগুলো আছে, মানে ভেরি এক্সপেন্সিভ। সো এই যে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা ফি দিতে হয়, এটার টু বি ভেরি অনেস্ট, এটা ভেরি করে 0 থেকে শুরু হয়। বাট আমি টু বি ভেরি অনেস্ট, লাস্ট 6 মান্থ থেকে আমি কোনো 0 ফিগার দেখি নাই, আনফরচুনেটলি। সবগুলা হচ্ছে 199, 110 পাউন্ড এরকম। সো ইউ হ্যাভ টু পে দিস, আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনারা যদি ডকুমেন্টস নিজে স্ক্যান করে আপলোড না করেন, তাহলে আপনারা ওই স্ক্যানিং সার্ভিস চুজ করতে পারেন, ওইটা 49.99 পাউন্ড নিবে। আরো আনুষঙ্গিক যেগুলো আছে, আই উইল সাজেস্ট ইউ নট টু টেক ইট। লাইক ফর এক্সাম্পল, আপনার ওই টেক্সট, এসএমএস, এগুলা হচ্ছে আননেসেসারি। যখনই আপনার অ্যাপ্লিকেশন ডিসাইড করবে, দে উইল সেন্ড ইউ অ্যান ইমেল এনিওয়ে, সো আপনি তখন পেয়ে যাবেন। আর এই স্ক্যানিং সার্ভিসে হচ্ছে 49.99, আপনারা নিজে আপলোড করতে পারেন। বা আমি সবসময় সাজেস্ট করি নিজে আপলোড না করার জন্য, কারণ অনেক সময় দেখা যায় অনেকের আপনার যারা স্ক্যানার যেটা আছে, ওইটা হয়তো ভালো কোয়ালিটির না, অনেক সময় কোয়ালিটি প্রপারলি আসে না, বা আপনার ওই ডকুমেন্ট যেগুলো আমরা আপলোড করার জন্য স্ক্যান করি, ওইগুলো হয়তো রিডেবল না। সো এই ক্ষেত্রে এগুলো হয়তো ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট করতে পারে, ডিলে হতে পারে আপনার অ্যাপ্লিকেশনে। সেজন্য আমি অনেক সময় সাজেস্ট করি তাদের মাধ্যমে করানোটা বেটার। সো এই ক্ষেত্রে আপনাদের 49.99 পাউন্ড লাগবে। অনেক ধন্যবাদ শাহেদ ভাই। আমি এরপরে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে যাদের মানে এই যে আবেদন করার মতো আর্থিক, এই যে অনেক টাকা, তো প্রায় 2000 এর বেশি পাউন্ড, হ্যাঁ, যাদের নাই, তাদের জন্য কি অপশন আছে সেটি ব্যাপারে আমরা আসতেছি। এর আগে একটি কল নিয়ে নিই শাহেদ ভাই। হ্যালো প্রিয় কলার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। হাই, হ্যালো, জি, আপনার প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ভাই। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, 10 ইয়ার্স মানে 10 বছরের লং রুটে যেটা, সেটা ফি
3C আর 3D পার্থক্যটা নিয়ে আর কি। জি জি বলেন ভাইয়া, আপনার কি কোয়েশ্চনটা কি? প্রশ্নটা আবার একটু রিপিট করেন কাইন্ডলি প্লিজ। যে প্রশ্নটা 10 বছর রুটে কেউ যদি 10 বছর পার করে দেশে, সেটা 3C ব্রেক যেটা হয়। হ্যাঁ, সময় নেন, সমস্যা নেই, আপনি একটু ভালো করে দেখেন। আপনার প্রশ্নটা যদি আমরা ক্লিয়ার বুঝি তাহলে প্রশ্নটা উত্তরও সহজ হবে। আচ্ছা ঠিক আছে। জি, 10 বছর রুটে যেটা কেউ যদি কন্টিনিউয়াসলি 10 বছর এদেশে পার করে, জি আপিলের মাধ্যমে, আমি কন্টিনিউয়াস আপিলের ভিতরে আছি, ফার্স্ট ট্রিব্যুনাল, সেকেন্ড ট্রিব্যুনাল, কোর্ট অফ আপিল, এখন আছি আমি সুপ্রিম কোর্টে। আমার যেটা আর কি মানে মানে আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার 3C আর 3D নিয়ে একটা কনফিউশনে আছে। 3C আর 3D নিয়ে একটা কনফিউশন আছে সাহেব ভাই। জি 3C যেটা জানি আমি সেটা ঠিক আছে, কিন্তু 3D সুপ্রিম কোর্ট কি 3D অ্যাকসেপ্ট করে, বা 3D সুপ্রিম কোর্টে কেস থাকলে কি আমি 3D এক্সারসাইজ করতে পারবো কিনা? সাহেব ভাই, সুপ্রিম কোর্টে কেস থাকলে উনি 3D 3D is a different phenomena. 3D কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশন ভেরি লো। 3D এর অ্যাপ্লিকেশন নাই। আপনার যেটা হবে ভাইয়া ওইটাই 3C হবে। আপনার যদি সুপ্রিম কোর্টে ওইটা থাকে, আপনার যদি আপনার গাইডেন্স দেখেন তাহলে আপনি দেখবেন 3C এর গাইডেন্সে ওরা কোর্ট অফ আপিল পর্যন্ত পৌঁছে। বা যদি সুপ্রিম কোর্টে আপনি সত্যিই করে থাকেন, এটা কি আপনার 10 ইয়ার্স কেস নিয়ে চলতেছে? আপনার কেসটা কি 10 ইয়ার্স চলতেছে নাকি না অন্য কোনো গ্রাউন্ডে? এটা আমার টোয়েক ইস্যু, টোয়েক ইস্যু। ওকে, টোয়েক ইস্যু। সো আপনি টোয়েক গ্রাউন্ডের কেস। আপনি কি 10 ইয়ার্স এর আপনার কমপ্লিট করে, সরি আপনার স্পেসিফিক আমি গাইডেন্স যেটা দেখছি ভাইয়া, গাইডেন্সে দেখা আছে যারা কার্টেল হয় সেটা 3D এক্সারসাইজ করতে পারবে না। আমি বলি আপনাকে, সো আপনার এখন কোন স্টেজে আপনি আছেন? মানে আপনি 2AK এর জন্য কি আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করছিলেন, ওইটা রিফিউজ হইছে, হওয়ার পর আপনার চলতেছে? দর্শক আপনি শুনছেন? জি না, আমি ডাইরেক্ট আপিলেই আছি। আমি না আপনি কি 10 ইয়ার্স লফুল রেসিডেন্স চলতেছে বর্তমানে? আপনার আবেদনটা কি 10 ইয়ার্স লফুল রেসিডেন্সে অ্যাপ্লিকেশন করছিলেন না হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করছিলেন? হিউম্যান রাইটস না 10 ইয়ার্স টুটে? এই যে আবেদনটা আপনার এখন লাস্ট যে আবেদন, বা আপনার আবেদনগুলো কি? আসলে সাহেব উনি আসলে বলছেন যে উনি বিভিন্ন, জি আপনি বলুন 10 ইয়ার্স রুটে এখনো আমি আবেদন করি নাই, আবেদন করব, আমি শিওর না আর কি। ওকে ভাইয়া, আপনি যে কারণে চিন্তা করতেছেন ওখানে চিন্তা না করাটাই বেটার। যদি আপনার 2AK ইস্যু হয় আর আপনি 2AK ইস্যুতে সাকসিড হন, ঠিক আছে, ওই জায়গায় প্রুফ করে যে আপনি 2AK ডিসেপশন করেন নাই, তাহলে ওইটা ধরে নিবে যে হোম অফিসের মিস্টেক হইছে। দেয়ার ইজ এ কেস কল খান, KHAN খান। ওই জায়গায় প্যারাগ্রাফ 39 নামে একটা প্যারাগ্রাফ আছে, ওই জায়গায় ক্লিয়ারলি বলছে যদি হোম অফিসের কোনো মিস্টেক, মানে ডিসিশন মেকিং এর বেলায় মিস্টেকের জন্য কারো লিভ কাটেল হয় 2AK কেসে, আর পরবর্তীতে দেখা যায় যে তার 2AK সে উইন করে, আপনার কোর্ট একটা ডিসিশনে আসে যে সে ডিসেপশন এমপ্লয়েড করে নাই, তাহলে তার যে এখানে যে গ্যাপটা সৃষ্টি হবে, এই গ্যাপটা তারা আর আপনার ডিসরিগার্ড করবে। সো এই ক্ষেত্রে যদি আপনার এই ধরনের সিচুয়েশন হয়, ইউ শুড বি ফাইন। 3D যেগুলা জিনিসটা আছে, কাটেল করলে 3D কন্টিনিউ হয়, দিস ইজ নট দ্য কেস। কাটেলে এখানে অনেক আদার ফ্যাক্টরস গুলো আসে, আর 3D এর অ্যাপ্লিকেশন ইজ ভেরি মিনিমাল। এখন আপনার 3D ওই ধরনের নাই যে কাটেল হয়ে গেলে আপনার পরবর্তীতে 3D করে না, যদি এটা আন্ডার চ্যালেঞ্জ থাকে, কথা বুঝছেন? সো আপনার দ্য বেস্ট ওয়ে ফরওয়ার্ড ইজ বাই লুকিং টু ইউর সিচুয়েশন। আপনার যদি 2AK আপনি সাকসিড হন, তাহলে আপনার খান কেসে 39 আপনি ওই সময় যদি কোনো ওভারস্টেইং থাকে, দ্যাট উইল বি ডিসরিগার্ডেড, ঠিক আছে? আর আপনার যখন 3C লিভ আছে, তো দ্যাট মিন্স আপনি বলছেন যে এখন পর্যন্ত 3C লিভ আছে, আপনার কোর্টে চলতেছে, দ্যাটস গুড। বাট আপনি দেখেন ওইটার আউটকাম হয়, যদি আউটকাম হয় তা আপনার আউটকাম আপনার ফেভারে আসে, তাহলে আপনি 10 ইয়ার্স লফুল রেসিডেন্সে ঢুকতে পারবেন অ্যাকর্ডিং টু খান।
আমার 3C বলতে ভাইয়া যেটা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পরবর্তী অনুষ্ঠানে আপনি আবার যুক্ত হন ভাইয়া। আপনি প্রশ্নগুলা আপনি যেটা করবেন, আপনি যদি কাইন্ডলি একটু লিখে হয়তো কমেন্টে আমাদের ড্রপ করতে পারবেন, তাহলে আপনার জন্য আরো ইজি হবে। বা আপনি লিখে রাখেন এবং পরবর্তী নেক্সট শনিবারে আমরা আবার আসবো। আপনি প্রশ্নটি একটু সাজিয়ে আপনার যে জিজ্ঞাসাগুলো আমাদের তাহলে সেভাবে করলে আপনার জন্য ইজি হবে, আমাদের জন্য ইজি হবে। আপনি কি ক্লিয়ার ভাইয়া? জি ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি না। হ্যালো। ওকে ভাইয়া, জি জি ভাইয়া ঠিক আছে, আমি নেক্সট উইকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আবার আসবেন। জি জি, তারপর লিখে আগে থেকে মানে আপনি কংক্রিট আকারে যে প্রশ্ন করেন সেটা আমরা সুবিধা অনেক ভালো লাগবে আপনি। থ্যাংক ইউ। জি সাই ভাই, তাহলে আমরা এর ফাঁকে আমি আলোচনার আগে একটু সাই ভাই একটু কাইন্ডলি কুইক একটু আপনার কমেন্টে যাই। সেটি হচ্ছে উনি শিমোবিল উনি বলছে থ্যাঙ্কস ভাই। উনি একটু সাহেব একটু দেখেন আপনি প্রশ্নটা খালি আমি একটু আসতেছি। হ্যালো, জি আপনি একটু লাইন থাকেন ভাইয়া, আপনি একটু লাইন থাকেন। ওকে থ্যাঙ্কস ভাইয়া। মিনিমাম কত ডে ক্যাপ কারণে যদি 5 years? আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। সাই ভাই, তো ওনার যে প্রশ্নটা সে হলো থ্যাঙ্কস ভাই, মিনিমাম কতদিন আগে মানে গ্যাপটা যদি কতদিন বেশি থাকলে, যদি 5 বছরের ওই যে সেটেলমেন্টটা করতে না পারে, ওই যে আছে না যে প্রি সেটেলমেন্ট করে চলে যায়, তারপরে ওই যে নির্ধারিত যে ডের বেশি থাকলে সে যখন প্রি সেট আবার সেটেলমেন্টে অ্যাপ্লাই করতে চায় সেটা সম্ভব না, তাহলে তখন কি হয়? তখন কি সে ইলিগ্যাল হয়ে যায়? না, তখন ইলিগ্যাল হবে না, হয়তো ওনাকে আবার প্রি সেটেল স্ট্যাটাস দিবে ওনাকে ওই সময়টা কমপ্লিট করার জন্য, যেটা আপনার ওই আপনার অ্যাবসেন্সের কারণে যদি এদেশে ইমিগ্রেশন রুলস এর আন্ডারে। বাট দেখেন কিছু কিছু কোয়েশ্চন আছে ওইটা আমরা প্রিসাইসলি বলতে পারবো না আনটিল উই হ্যাভ এ সিচুয়েশন লাইক দিস ইন ফিউচার। এখনো এই সিচুয়েশন গুলো আসে নাই, হয়তো ট্যাকল করা হয় না। ইমিগ্রেশন রুলস এ যেটা আছে, কেউ যদি আপনার গ্যাপের জন্য কোনো ইনডিফিনিট লিভের অ্যাপ্লিকেশন করতে না পারেন, ওনাকে এক্সটেনশন দেওয়া হয়। যখনই উনি এক্সটেনশন ওই লিভে থাকবেন ওই সময় যদি ওই সময়টা আপনার আপনার নির্ধারিত ধরেন 5 বছর, ওই সময়ে 5 বছর কমপ্লিট হয় এবং গ্যাপটা নিচে নেমে আসে, তখন উনি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা এরকমই হবে কোনো একটা জিনিস, বাট এখন পর্যন্ত এটা কোনো ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া নাই। ওকে, ধন্যবাদ সাহেব ভাই। সাহেব একটি কল আসছে, কলটি একটু নিয়ে নি। হ্যালো প্রিকলার, হ্যালো হ্যালো, আসসালাম ভাই, আপনার প্রশ্ন করুন খালি। আমি যেটা লাইভ মাথি আনছি। জি জি। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চন আছে। আমার ভাই একজন আপনার প্রদেশতা হন, এখন তান আপনার বিদেশ হওয়ার 16 বছর হয়ে গেছে, 16 বছর চলে রাখি। জি মা শুনতে নিয়ে মা? জি জি শুনতেছি আপনি। আচ্ছা, এখন 16 বছর মানে তাই ওয়ার্ক পারমিটে আইসুন বিদেশ 2011 তাই আপনার বিয়া করছো। জি বিয়া করার পরে তানদে দুইবার আপনার তান ওয়াইফে 2.5 বছর করিয়া লিগেল করছে। এখন ইনডিফিনিট যখন ভাইটা, তখন আর মহিলায় আপনার আর মানে কোন জাত মানে সহযোগিতা করেন না। জি জি। এখন এই অবস্থায় মানে তান কিটা করণীয় আছে অথবা তান ফিউচারটা কিটা? ওকে, তান কোনো বাচ্চা না আছে নি ভাইয়া? তান আগর তরফা একটা মেয়ে আছে, ও মহিলা, তান তরফা কোনো মেয়ে নাই। ওকে, সো দেখো যখন কেউ যদি স্পাউস বিচার থাকেন, যদি ওয়াইফে বা হাজবেন্ডে জানাই দিয়ে হোম অফিসে যেন আমরা নো লঙ্গার ইন রিলেশনশিপ, তান ভিসা কাটেল করে দিব তারা, কথা বুঝছেন নি? সো ভিসা কাটেল করে দিব, তান ভিসা এগু শেষ হয়ে যাব, ও জায়গাতে এন্ড হয়ে যাব। আর তাই হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন কথা যখন ইলান সিচুয়েশন হয়, হোম অফিসের ক্লিয়ার গাইডেন্স হইল কি আপনারা সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন করতা ও লিভ দ্য ইউকে। সো যদি তার 16 বছর হয়ে গিয়েছে, হি শুড মেক অ্যান অ্যাপ্লিকেশন, হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা উচিত তান, ও স্ট্যাটাস থাকা অবস্থায়। তো তাই আপনার 3C লিভ পাইবা, তো যতদিন তাই থাকবা কন্টিনিউয়াস তাই কাম করতে পারবা, তার কামর রাইট থাকবে যতদিন অ্যাপ্লিকেশন ডিসাইড হয়েছে না। আর হিউম্যান রাইটস যদি অ্যাপ্লিকেশন করেন তাই 16 ইয়ার্স তো উদ্দেশ্য আসেন, লিগেলি আসলা 4 years, দেয়ার ইজ এ পসিবিলিটি। আমি মনে করি ইটস এ গুড কেস, বাট বেয়ার ইন মাইন্ড
এই ধরনের কেস অনেক সময় রিফিউজ করে তারা, কারণ 20 বছর কমপ্লিট হয়েছে না হইয়া। বাট যেহেতু তার একটা ফ্যামিলি লাইফ এখানে স্টাবলিশ হয়েছে, দ্যাট হোম অফিসের কাছে প্রুফ আছিল, হয়তো এখন নাই, বাট এটার একটা ওয়েট থাকবো, হয়তো তাই অ্যাপ্লিকেশন করলে হিউম্যান রাইটস হয়তো দেয়ার ইজ এ প্রসপেক্ট। বা এটা আমরা গ্যারান্টি দিয়া কইতাম পারি না, কারণ এটা তো কোনো রুলস ফুলফিল করে না। হিউম্যান রাইটস হইল কি, এটা বিগ একটা ইয়ে। সো আরো কিছু জিনিস আছে, যেমন তার ক্লোজ ফ্যামিলি মেম্বার কিতা কিতা খেয়ে আসেন, ও তার উপরে আরো একটু রিসার্চ করিয়া রিপ্রেজেন্টেশন দিলে দেয়ার ইজ এ পসিবিলিটি। যেমন আপনার পরামর্শ কিটা দেন, মানে টাইম কিটা, মানে আপনার মহিলা তো আর মানে আর কোনো সুযোগ দেন না, আপনার এখনো মানে এখানেও আসেন, কিন্তু মানে এক বাচ্চা তো টাকরা, কিন্তু তাই ঠিক আছে আমি করিয়া দিমু, কিন্তু অলরেডি আপনার অ্যাপ্লিকেশন মানে দেন 2.5 বছর করিয়া 2 বার টাইম আর অলরেডি 3 মাস ইয়া আছে আপনার পাস হয়ে গেছে না, তে তো তাই ইলিগাল হয়ে গেছেন ভাইয়া, তান লিভ গেছে কি বুঝছেন নি। সো তান উচিত আছিল লিভ থাকা অবস্থায় বউয়ে দিলা না, তাই হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন একটা করে দিতে আসতা, বুঝছেন নি। সো এখন তান ইলিগাল মানাইছেন টাইম, সো তার বাদও স্কোপ আছে ইমিগ্রেশন আপনার হিউম্যান রাইটসের একটা অ্যাপ্লিকেশন করে দেওয়া উচিত তান লাগে। যেহেতু তান আপনার লিভ থাকা অবস্থা করলে তাই আরো কিছু অ্যাডভান্টেজ পাইলা মানে, বাট এটা এখন যে অবস্থা কইরা এটা তো তান উচিত আছিল একটা অ্যাপ্লিকেশন করা, কথা বুঝছেন নি। হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা উচিত আছে। আপনারা মানে ইমিগ্রেশন বিষয়ে পরামর্শ লো আহ্বান বানালেন। জি, আপনি 1-to-1, যেহেতু একটু কমপ্লেক্স সিচুয়েশন, আপনি 1-to-1 একটা গাইডলাইন নেন, সেটা ভালো হবে। জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ কথা দেওয়ার জন্য। জি, ভালো থাকবেন। জি, শাহি ভাই, তাহলে আমাদের কাছে 2টা প্রশ্ন আছে। আমি প্রশ্নটি নেওয়ার আগে আমি একটু যদি কাইন্ডলি ওই যে ফি ওয়েবারটা যদি একটু শেষ করে ফেলেন, যে ধরেন যাদের এই সিচুয়েশনে তাদের আবেদন করতে হবে পারিবারিক সহিংসতার জন্য, তো এবং তাদের ধরেন সে গৃহিণী, তার টাকা পয়সা নাই, তখন সেটার অপশনটা কি? এবং ওনারা ফি ওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ইউনিক পজিশন, কারণ অন্যান্য যে যত ধরনের সেটেলমেন্ট আছে, কোনো সেটেলমেন্টে কিন্তু ফি ওয়েবার নাই। অনলি এই সেটেলমেন্টে ফি ওয়েবার আছে, যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম। তো যাদের আর্থিক অবস্থা খারাপ, ওনারা ফি ওয়েবার যেতে পারেন, এন্ড হোম অফিস ক্যান কনসিডার ইট। সো এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি আইদার প্রুফ করতে হবে যে আপনি ডেস্টিটিউট, মানে আপনি গরিব হয়ে গেছেন আর আপনি দিতে পারবেন না, অথবা এই ধরনের সিচুয়েশন যে আপনি এই টাকাটা দিলে আপনি ডেস্টিটিউট হয়ে যাবেন। ফর এক্সাম্পল, ওনার কাছে 2000 পাউন্ডই আছে, কারণ উনি এই টাকাটা দিলে উনি ডেস্টিটিউট হয়ে যাবেন, ওনার কাছে আর কোনো টাকা থাকবে না, কোনো ইনকাম নাই। সো এই ধরনের সিচুয়েশন ওইগুলার এক্সপ্লেন করে ওনাদের অ্যাপ্লিকেশন করতে হবে ফি ওয়েবার সাকসেসফুল হয়ে গেলে ওনারা সেট ডিবি করতে পারবেন এবং সেটেলমেন্ট পেয়ে যেতে পারবেন। ওকে, ধন্যবাদ শাহি ভাই। আমাদের হাতে 3 মিনিটের মতো সময় আছে আসলে, তারপর আমরা একটু লেট হয়েছিলাম, সেই জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের যান্ত্রিক একটু ত্রুটির জন্য আমাদের একটু দেরি হয়েছিল, তো আমরা হয়তো আরো 2-1 মিনিট বাড়াবো শাহি ভাই, আপনার অনুমতি নিয়ে। আরেকটা জিনিস মনিরুজ্জামান ভাই, অনেকে আমাদের কোয়েশ্চেন করেন যে স্ট্যাটাস রিকোয়ারমেন্ট আছে কিনা। জি, আমি আসতেছি শাহি ভাই। আসার আগে আসতে আমি একটু কল পেয়েছি, আমি যদি কলটা একটু আপনারা। জি, হ্যালো, কে বলছেন? প্লিজ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কল দেওয়ার জন্য ধন্যবাদ। কে বলছেন ভাইয়া? প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমি খালেদ বলছিলাম। আমি ওই জানতে চাচ্ছিলাম যে এখন তো বাংলাদেশে লকডাউন দিয়ে দিল, আর এখানে তো মানে বাংলাদেশ থেকে কেউ ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসাবে আসার ক্ষেত্রে প্রবলেম হয়ে গেল। তো যারা ভিসা পেয়ে ফেলছে বা ভিসা পাবে ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসাবে, ধরেন মা বাবাই হোক, তারা কি জুনের পরেও কি এন্ট্রি করতে পারবে না কোনো প্রবলেম হবে এই ক্ষেত্রে? যতক্ষণ পর্যন্ত ভিসা আছে ভাইয়া কোনো প্রবলেম হবে না, প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। বাট আপনারা যদি পারেন তাহলে নিয়ে আসেন, কারণ এখানে যদি আপনারা ভিসা ফর এক্সাম্পল ভিসা এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনারা ওইটা পাবেন না যে ডাবল রেস্ট্রিকশন। এখানে মজার জিনিস কি, মানে যেমন ভাই ডাবল রেস্ট্রিকশন কিন্তু নাই, ওইটা রেড লিস্টেড কান্ট্রি, বাট আপনারা আসলে সেলফ মানে হোটেল কোয়ারেন্টাইন করতে হবে, ওইটা পেমেন্ট করতে হবে, এইটা হচ্ছে একটা জিনিস। সো আপনারা যাদের ভিসা হয়ে গেছে, যদি আপনারা মনে করেন ভিসা হয়ে গেছে, আপনারা চলে আসেন। আর যারা মনে করতেছেন জুনের পরে আসতে পারবেন, অবশ্যই আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যতক্ষণ পর্যন্ত ভিসা আছে আপনারা এসে ঢুকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে কি তারা, আমার প্রশ্ন তো তাহলে কি যারা জুনের পরে ঢুকবে
তারা কি মানে প্রি সেটেল তখন করতে পারবে? এইটা হচ্ছে আপনার একটা বিগ কোয়েশ্চন, বা এইটার কোনো প্রপার কোনো আপনার আনসার নাই, প্রপার কোনো আনসার নাই, ঠিক আছে? এটা কোনো প্রপার আনসার নাই। এটা এখন প্রি সেটেল অবশ্যই তাদেরকে দিতে হবে, কারণ না দিলে এদের কি হবে? ধরুন আমার কাছে অনেক আপিলের ম্যাটার আছে, আমি এটা মনে করতেছি এন্ড অফ 2021 আমি ওটা ডিল করব বা আমার কোর্টে যাব। সো হয়তো ডিসিশন আস্তে আস্তে আপনার 2022 হবে, তাদের যখন ভিসা হবে তখন তাদেরকে প্রি স্টেটাস দিতে হবে। সো এটার সামহাউ কিছু থাকবে, বাট এখন পর্যন্ত এটা কোনো ডিক্লারেশন আসে নাই। দেয়ার শুড বি সামথিং। ধন্যবাদ ভাইয়া। তাহলে সামারি হলো ভাইয়া কি আশা ভালো, আর যদি না হয় পারে ইন কেস তাহলে হয়তো বা কোনো সমস্যা হবে না, এটাই আশা করা যায়। বা আসলে কারণ তারা তো উনি যেটা বলছেন সাহেব ভাই, যে অনেকে আছে যে তাদের ভিসাটা আসে ওই জুনের পরেই পাবে, তো তারা কি তাহলে এই যে প্রি সেটেলমেন্ট পাবেন না? অবশ্যই পাবে। তো সেই লজিকে উনি বলছেন যে হয়তো বা পাবেন বা পাবেন, বাট ইটস বেটার টু কাম আর্লি। থ্যাংক ইউ ভাই আপনার কল দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। জি, আমরা সাহেব ভাই, আমরা একটু কুইকলি আপনি যেটা বলতেছিলেন যে এখানে যে ধরেন অনেকে আছে যদি এই যে ইলেকট্রিক যে ইলিগাল হয়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনি যেটা বলতেছিলেন যে একটু আগে, সেই ক্ষেত্রে কি করবো? যেমন অনেক সময় পাইয়া দেখা যায় যে অনেক সময় যারা ভিকটিম হয়েছে এখন হয়তো এত সিভিয়ার হয়েছে, তারা কোনো আপনার এ ধরনের মানসিক একটা পরিস্থিতি না একটা অ্যাপ্লিকেশন করা, এক্ষেত্রে যদি উনি ওভারস্টেয়ার হয়ে যান, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সো অনেকের একটা ধারণা হতো যে আমি ওভারস্টেয়ার হয়ে যাব। যখনই ডোমেস্টিক ভায়োলেন্স হয়, যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফ মুভিসকে জানায় দেয় যে আমি রিলেশনশিপে না, তখনই কাটাইল হয়ে যায়। সো যদি ডোমেস্টিক ভায়োলেন্সের এলিমেন্ট থাকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আপনি জাস্ট আপনার কাজগুলো করেন, ডকুমেন্টস রেডি করেন অ্যাপ্লিকেশন করার জন্য। তো স্টেটাস রিকোয়ারমেন্ট বলতে এখানে কোনো কিছু নাই। ওকে, তাহলে আমি যদি একটু আপনার কথাটা আপনি রিপিট করি, যে এই ডোমেস্টিক ভায়োলেন্স যদি কেউ শিকার হন, এবং সেক্ষেত্রে হয়তো বা যদি অনেক সময় কেউ মানে ওভারস্টে হয়ে যায়, অর্থাৎ তার এটা কেটে দেওয়া হয় যে তার ভিসাটাকে, তাহলে সে তো ওভারস্টে হয়ে যায়, সেক্ষেত্রে তারা এটা নিয়ে বদার না করে আবেদন করাটা উচিত, ভয় পেয়ে বাংলাদেশে বা তার ব্যাক হোম কান্ট্রিতে না যাওয়াই উচিত। এটাই তো আর কি সামারি। জি জি জি। ওকে সাহেব ভাই, আরেকটি প্রশ্ন উনি বলছেন, আচ্ছা, সেটেলমেন্ট বা প্রি সেটেলমেন্ট করতে কি পাসপোর্টের মেয়াদ থাকতে হয় কিনা? এটা কি পাসপোর্ট রিলেটেড? না, পাসপোর্ট রিলেটেড না, বাট একটা জিনিস বলি, আপনারা যারা মোবাইল অ্যাপস এর মাধ্যমে করেন, ঠিক আছে, তাদেরকে অবশ্যই আপনার ওই পাসপোর্টের বারকোডটা স্ক্যান করতে হয়। এই ক্ষেত্রে যাদের এক্সপায়ার হয়ে যায়, অনেক ক্ষেত্রে তাদের ডাটাবেসে আসে না। যেমন এখানে একটা জিনিস আছে, আপনার ভ্যালিড আইডি দেখাতে হয়। এটা আপনার ভ্যালিড আইডি না, যখনই এক্সপায়ার হয়ে যায়, তো এই ক্ষেত্রে প্রবলেম হয়। এখন আপনারা চাইলে ওখানে নো দিয়ে দেখতে পারেন, এটা তো অসুবিধা হয় না। আপনি আদার ফর্ম অফ আইডি দেখাতে হয়, ঠিক আছে? যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাকে আপনি ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ওইটা ইউজ করতে পারেন, বা দে সামটাইম লুক ইনটু ইট। বা যদি পাসপোর্ট থাকে, এখানে কোয়েশ্চন হলো ন্যাশনালিটি। পাসপোর্ট ইজ এ ট্রাভেল ডকুমেন্ট, শুধু আপনার আইডি ভেরিফাই এর জন্য পাসপোর্ট ইউজ করা হয়। এখানে ন্যাশনালিটির কোয়েশ্চন, আপনি ইউরোপিয়ান সিটিজেন কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চন, এখানে পাসপোর্টের কোয়েশ্চন না। সাহেব ভাই, একটি কলার সাবজেক্ট কুইকলি জাস্ট কলটা একটু নিয়ে নি যদি। হ্যালো ভাইয়া, যে একটু আগে যে কল করছিলাম আমি, ওই যে 2010 এ ছিলাম, ওই সময় লাইনটা কেটে গিয়েছিল। জি, আপনি। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো লন্ডনে ফাইনালি এখন সেটেল হই নাই, এখন আমি কি এখান থেকে কি ওদেরকে জানাবো, না ওইখানে গিয়ে জানাতে হবে যে আমি আগে স্টুডেন্ট ছিলাম বা এগুলো? সাহেব উনি যে বলছিলেন যে নামটা চেঞ্জ করছেন, উনি আপনি কি প্রিসেটেল স্ট্যাটাস পেয়ে গেছেন? সরি, আবার প্রশ্ন সাহেব, আপনার প্রশ্ন কি? জি, উনি তো প্রিসেটেল স্ট্যাটাস পেয়ে গেছেন না? আপনি কি ইউকে তে প্রিসেটেল স্ট্যাটাস পেয়ে গেছেন? আমি প্রিসেটেল পাইছি, আমার বেবিরা পাইছে, আমার ওয়াইফের বিএসসি কার্ড পাইছে। ভাই, আপনি যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন, সেটেল হই নাই ওখানে। আচ্ছা, সেটেল হয় নাই। আচ্ছা, আমি এখানে আসেন নাই বা স্থায়ী হন নাই, চলে গেছেন আপনি, তাই না? চলে চলে গেছে। আমি 3 মান্থ কাজ করতে পারতাম, আমি বাসা নিয়ে বেনিফিট অ্যাপ্লাই করি না শুধু। না, আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের সময় আপনি জানালে হবে। জাস্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন জানালে হবে। আপনার আসলে কোনো সমস্যা হবে না ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। জি, আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সময় জানালেই হবে, এর আগে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। এটাই। আচ্ছা, 5 বছর পর্যন্ত আমি আমার লন্ডনে কি সেটেলমেন্ট কোনো ফিঙ্গার নেওয়া হয়? না, ফিঙ্গার নেওয়া হবে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, বাট এইটার ফিঙ্গারপ্রিন্টের সাথে সম্পর্ক না ভাইয়া, আপনি ওইটা ডিসক্লোজ করতে হবে।
আপনি যদি ডিসক্লোজ না করেন তাহলে ইমিগ্রেশন ব্রিচ করবেন, এই ক্ষেত্রে আপনারা প্রবলেমে পড়বেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কল আমাদের সময় প্রায় শেষ, আমরা আর কয়েকটি প্রশ্ন আছে সে নিয়ে নিই। আপনাকে অনেক ধন্যবাদ সাহেব ভাই। শিকারি সালাম হোসেন, আপনাকে ধন্যবাদ ভাইয়া। সাহেব ভাই কুইক একটি প্রশ্ন আমি জানি, সেটি কি হচ্ছে, ওনার প্রশ্ন হল উনি একজন ইটালিয়ান নাগরিকের ডিপেন্ডেন্ট ইউকেতে। উনি বলছেন যে ইউকেতে ওনার 5 বছর হবে 2022-এ, তো তখন কি উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা, না 10 বছরের জন্য 10 বছর ওয়েট করতে হবে? সো আনসারটা কুইক আপনি যদি একটু দিয়ে দেন সাহেব ভাই। না, এখন হচ্ছে ওনার সিচুয়েশন বুঝতে হবে। উনি যদি কোনো সময় ওভারস্টেয়ার থাকেন, আপনার 5 বছর নরমালটা ধরি নাই, যদি ওভারস্টেয়ার না থাকে, উনি 5 বছর পরে যখন আপনার সেটেল স্ট্যাটাস পাবেন, এর 12 মাস পরে উনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি তো উনার কোনো ওভারস্টেয়ার বা ইমিগ্রেশন ব্রিজ থাকে, যেদিন ইমিগ্রেশন ব্রিজ থাকবে এদিন থেকে 10 বছরের পরে আপনার করতে হবে, যদি ইমিগ্রেশন ব্রিজ থাকে। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা যদি নুসরাত ইসলাম, আমরা যদি একটু মানে খুব সামারি করি, তাহলে সেটা হচ্ছে যে আপনার নর্মাল ধরি যে না আপনার কোনো সমস্যা নাই, আপনি নর্মাল ভাবে আছেন, 5 বছর পরে আপনি সেটেলমেন্ট করতে পারবেন, এবং তার 11 মাস পরে, না সাহেব, 12 মাস পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্স বা 12 মাস পরে ন্যাচারালাইজেশন করতে পারবেন, এবং ন্যাচারালাইজেশনের কাগজ পেলে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন। সো দ্য আনসার ইজ স্ট্রেট ফরওয়ার্ড, আপনার 10 বছর ওয়েট করতে হবে না যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে। ধন্যবাদ সাহেব ভাই। আর পরবর্তী দীপজিৎ চন্দ্র, উনি বলছেন সালাম ভাই, 6 মাস থেকে আমার কাজ নাই এখন অবধি, আমার সেটেলমেন্টের সময় কোনো সমস্যা হবে কি না? আমি ইউ সিটিজেন, ওনার 6 মাস ধরে কাজ নাই। আপনার যদি প্রি সেটেল স্ট্যাটাস থাকে ভাইয়া, শুড বি এনি প্রবলেম। এখানে কাজের রিকোয়ারমেন্ট নাই কিন্তু কোন ক্ষেত্রে, বাট আমরা বলে থাকি যে কাজটা করা দরকার, ঠিক আছে? কারণ যারা আপনার ইউএ রেগুলেশন, আগের রেগুলেশন না আসেন যে প্রি সেটেল স্ট্যাটাসের কাগজ, বাট এখন যেটা হয়েছে আপনাদের প্যান্ডেমিকের জন্য অনেকেই জব পাচ্ছেন না, বাট জাস্ট এটা কনসেশন অলরেডি গিভেন ইন দ্য আদার গাইডেন্স। এটা হয়তো আপনাদের স্পেসিফিকলি ইউরোপিয়ানের জন্য না, বা হোম অফিসের আদার গাইডেন্সে লেখা আছে যে এখন অনেকেই জব পাচ্ছে না। সো জবের রিকোয়ারমেন্টে গেলে কিছুটা শিথিল আছে। সো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। দীপ্তি চন্দ্র ভাই, আপনার সরি টু হিয়ার দ্যাট, আসলে এটা শুধু আপনি না, অনেকেরই। সো আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে, এবং সাহেব ভাই সেটাই বললেন। না, এটা খুবই প্যাথেটিক, বুঝছেন মনিরুজ্জামান ভাই। আমরা তো ক্লায়েন্ট নিয়ে ডিল করি, উই নো। অনেক সময় আমরাই অনেক সময় আমাদের ক্লায়েন্টকে চার্জ করতে হয়, যেহেতু আমরা প্রাইভেট প্র্যাকটিস করি, আমাদের ওইটা চার্জ না করলে হয় না, ঠিক আছে? বাট আমরা অনেক সময় সরি ফিল করি, কারণ এখন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে মানুষ আছে এটা অবিশ্বাস্য। সেম অ্যাজ হিয়ার, আমরাও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, সবাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে। সো এটা খুবই আমরা হয়তো অচিরেই জুনের থেকে হয়তো নরমাল হয়ে যাবে, আমাদের আবার ব্যাক টু নরমালে চলে যাব ইনশাআল্লাহ। বাট আমাদের অনেক মানুষ সাফার করতেছে, আমরা আসলে আমাদের সিম্প্যাথি জানাই ওনাদের জন্য, বাট আমাদের কোনো মানে খুবই বাজে অবস্থা। ওকে, ধন্যবাদ সাহেব ভাই। তাহলে আমরা তাহলে সাহেব, আপনি কি এই ব্যাপারে আজকে টপিকে কিছু অ্যাড করতে চান, নাকি আমরা বিদায়? না, আমি বিদায় নেওয়ার আগে একটাই বলি, আপনারা যারা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, বা আপনার যদি মনে করেন আপনার জীবনের ঝুঁকি আছে, অবশ্যই আপনি পুলিশকে কল দিবেন ইমার্জেন্সি নাম্বারে। আপনার যদি কোনো সমস্যা, শারীরিকভাবে আঘাতগ্রস্ত হন, আপনি আপনার অ্যাম্বুলেন্সের জন্য কল দিবেন। আপনি এদেশে আপনাকে নিজে সাহায্য করতে হবে। যখনই আপনি এই ধরনের সিচুয়েশন হবেন, আপনি ডোন্ট ওয়েট, আপনার ইমার্জেন্সি লাইনে কল করবেন, আপনাকে নিজেকে প্রোটেক্ট করবেন, আপনার পরিবারকে প্রোটেক্ট করবেন। আজকের অনুষ্ঠান সবাই দেখছেন, আমি ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন। আমি আশা করব আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আজকের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনিরুজ্জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ, ওনার এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। সো ওনার সাথে আমি দর্শকবৃন্দকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। সাহেব অনেক অনেক ধন্যবাদ, সবার পক্ষ থেকে আপনাকে বেশি ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা সত্যি চেষ্টা করেছি আপনাদের সবার কল এবং কমেন্ট কে উত্তর দেওয়ার জন্য। যদি আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি, সরি সাহেব ভাই, তো এখন যদি কেউ কমেন্ট করে থাকেন, তাদের হয়তো বা কমেন্টগুলো আমরা যদি আনসার করতে না পারি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাট আপনারা
অবশ্যই আমাদের নেক্সট উইকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সেই আমন্ত্রণ জানিয়ে, এবং এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি মনে করেন এটি অন্য কেউ শুনলে তাদের কোনো উপকার হবে বা আমাদের কমিউনিটির উপকার হবে, সো সেই অনুরোধ রেখে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী শনিবার ইউকে সময় রাত